এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আমাদের প্রেমের ঘুরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আচ্ছা, এটা তোমার নিজস্ব ব্যাপার, এটাই আমি কিছু বলবো না। তুমি যা ভালো মনে করো তাই করো। তাহলে আমি গেলাম। ভালো থাকিস রে জাকির, পরে দেখা হবে। বিদায়। তারপর এরিন তার বাসার দিকে রওনা হয়ে গেল। তার বাসার সামনে কি হলো, আজ তো বাকি বাহিরে আমার জন্য অপেক্ষা করতে দেখছি না। কোথায় গেল মা? এরিন ভিতরে গিয়ে তো তার কান্না করার অবস্থা, কারণ তার মা তার বাবাকে মাথায় পানি ঢালছে। মনে হচ্ছে এলিফ জ্ঞান হারিয়ে ফেলেছে। মা, ফ্রেন্ডের কি হয়েছে? এভাবে শুয়ে আছে কেন? আসলে এরিন, তোর বাবার শরীরটা অনেক দিন আগে থেকেই খারাপ ছিল। তারপর তুই যাওয়াতে আরও চিন্তা করে আরও খারাপ হয়ে গেছে। তারপর আবার তোর বাবা অনেক দিন কাজে যায় না, তাই তোর বাবা বেতনও পাচ্ছে না। এদিকে বেতন না পাওয়ায় ঘরে তেমন কিছু খাবার নাই, তাই তোর বাবার শরীরটা আগে থেকে হালকা অবনতি হয়ে গেছে। এমনি কিছুক্ষণ মাথায় পানি গেলে সব ঠিক হয়ে যাবে। ঘরের মধ্যে কি কোনো খাবার নেই? না, আপাতত ঘরে তেমন কিছু খাবার নেই, তবে 2টা ফল আছে, তুই খেয়ে দেখতে পারিস। অবশ্য তোর বাবা কালকে কাজে গেলে কিছু টাকা বেতন পাবে, ওই টাকা দিয়ে আবার খাবার কিনে আনতে পারবে। আচ্ছা, সেটা দেখা যাবে খন। তারপর এরিন খাবার খেয়ে বাইরের দিকে রওনা হলো। কোথায় যাচ্ছিস বাবা? আমি একটু বাইরে যাচ্ছি, কিছুক্ষণ পর আবার আসবো, একটু অপেক্ষা করো। আচ্ছা। তারপর এরিন বাজারের দিকে রওনা হলো। অবশ্য আজ পর্যন্ত সে কোনোদিন বাজার দেখে নাই। সে বাজারের ভিতর ঢুকলো। এরিন চারদিকে তাকিয়ে দেখলো অনেক মানুষ যারা বাজার করছে। এরিন দেখতেছে বাজারে কি কি বিক্রি করা যায় আর কোন জিনিসটা বিনামূল্যে পেয়ে সেটাকে বাজারজাত করা যায়। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তার নজর গেল একটা লাকড়ির দোকানে। স্টিকি, দেখো তো এটা কি কোনো টাকা দিয়ে ক্রয় করতে হয় কি না? না, এগুলো ক্রয় করতে হয় না, তবে এগুলো সংগ্রহ করতে অনেকটা কষ্ট সহ্য করতে হয়। তবে এটা আমাদের জন্য তেমন কোনো কষ্টের কাজ না। চলো জঙ্গলের দিকে, সেখানে প্রচুর পরিমাণে এসব জ্বালানি কাঠ পাবো। তারপর এরিনা জঙ্গলের দিকে গেল। সেখানে অনেক বড় বড় গাছ রয়েছে। এবার এরিন সমগ্র জঙ্গলের উপর গ্র্যাভিটি কন্ট্রোল করার চেষ্টা করলো, আর কিছুক্ষণের মাঝে সমগ্র জঙ্গল তার কন্ট্রোলে চলে আসলো। এবার এরিন গ্র্যাভিটিতে হালকা একটু চাপ প্রয়োগ করলো শুকনো ডালগুলো পাওয়ার জন্য, কারণ শুকনোগুলোর দাম বেশি হয়। কিছুক্ষণের মাঝে ডালগুলো নিজে নিজেই তার মনে মনে কল্পনার জায়গায় জড়ো হচ্ছে কাঠগুলো। কিছুক্ষণের মধ্যে কাঠগুলো সব একত্রে জড়ো হলে এরিন সেগুলো একটি লতার সাহায্যে বেঁধে ফেলে। হয়েছে, আর লাগবে না। যেগুলো হয়েছে সেগুলো দিয়ে প্রায় অনেক দিন কাটিয়ে দেওয়া যাবে। চলো, এইগুলো তো আবার বিক্রি করতে হবে। আচ্ছা, এগুলো তো নিয়ে যাব, কিন্তু কিভাবে নিয়ে যাব? এগুলোর তো অনেক ওজন। তাছাড়া আমি যদি সবার সামনে গ্র্যাভিটি পাওয়ার ব্যবহার করি তাহলে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারি। এখন কি করা যায় বলো তো? এক কাজ করি, আমি এক ঘোড়ার রূপ নেই, তুমি আমার পিঠে শুধু এগুলো বেঁধে দাও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। তারপরে এরিন স্টিকির পিঠে কাঠগুলো দিয়ে দুজনে বাজারের দিকে রওনা হয়ে গেল। তারপর বাজারে এসে কাঠগুলো এক জায়গায় নামিয়ে বিক্রি করা শুরু করে দিল। এরিনদের কাঠগুলো অনেকটা ভালো আর শুকনো হওয়ার কারণে তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। তারপর এরিনরা বাজার করে বাসার দিকে রওনা হয়ে চলে গেল। বাসায় এসে বাজারগুলো এক জায়গায় রেখে হাত মুখ ধুয়ে বাবার মাথার কাছে গিয়ে বসলো। এখন কেমন লাগছে বাবা তোমার শরীরটা? তেমন ভালো না রে বাবা, শরীরটা আসলে খারাপের দিকে যাচ্ছে। কখন আসলি তুই? এই তো কিছুক্ষণ আগে এসেছি। খাবার খেয়েছিস তুই? কিছুক্ষণ আগে আমি খেয়েছি। আচ্ছা ফ্রেন্ড, কি কথা বল। আমি যখন নিনজা রাজ্যে যুদ্ধ করছিলাম তখন আমার সাথে একটি পাওয়ার যোগ হয়েছে। পাওয়ারটি হলো একটি এঞ্জেল পাওয়ার, কিন্তু এই পাওয়ারটা কোথা থেকে আসলো বুঝতে পারছি না। আর ফ্রেন্ড, তুমি তো আজ পর্যন্ত বলনি যে আমরা কোন গোত্রের। আর একদিন বললে হয় না? না, এখনই বলো। আচ্ছা শোন, আমি একজন অ্যাঞ্জেল, সাথে তুই, তোর মা, আমরা সবাই অ্যাঞ্জেল পরিবার।
আচ্ছা ফ্রেন্ড, আমরা যদি অ্যাঞ্জেল হই তাহলে আমরা এখানে কি করছি? আমাদের তো অ্যাঞ্জেল রাজ্যে থাকার কথা, আমরা এখানে কি করছি? সে এক বিশাল কাহিনী, কোনো একদিন সময় হলে বলবো নি তোকে। তবে এটা সম্পর্কে একজন তোকে আকার ইঙ্গিতে বুঝিয়েছেন, তুই যদি বুঝে থাকিস তাহলে তো ভালোই, আর যদি না বুঝিস তাহলে তুই সময়ের অপেক্ষায় থাক, সময় হলে তোকে বলবো নি। আচ্ছা যাও, সময় হলে কোনো একদিন শুনবো না হয় কাহিনীটা। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে এরিনার ডাক আসলো খাবারের জন্য। এরিন গিয়ে খাবারগুলো নিয়ে আসলো। তারপর এক হাত দিয়ে সে খাচ্ছে, আবার তার বাবাকেও খাওয়াচ্ছে। এভাবে খাওয়ানোর পর এলিফ ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর এরিনরাও ঘুমিয়ে গেল। পরের দিন সকালে, মা আমি জায়গা, আমার সময় হয়ে গেছে ভার্সিটি যাবার। তারপর এরিন তার ভার্সিটিতে চলে গেল। সে দেখে যে ক্লাস শুরু হতে আরো অনেক দেরি, তাই সে একটি গাছের নিচে গিয়ে বসলো। তবে তার মনটা অনেক খারাপ, কারণ তার পারিবারিক অবস্থা তেমন বেশি একটা ভালো না। এখন তার প্রথমত একটি চাকরির দরকার, কিন্তু চাকরি করলে তো আর লেখাপড়া হবে না। অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিল যে সে আর লেখাপড়া করবে না। লেখাপড়া করে কি করবে? অন্যের জায়গায় কাজ করতে হবে। তাই সে লেখাপড়া বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল। অপরদিকে তার 4 বন্ধু আসলো ভার্সিটিতে। আপনারা হয়তো সিজন 1-এ পড়ছেন তার বন্ধুদের সম্পর্কে, তবে নামগুলো অনেকেরই মনে নাই, তাই আর নাম বলবো না। এদিকে তারা 4 বন্ধু এসে দেখে যে এরিন মন খারাপ করে একটি গাছের নিচে বসে আছে। কিরে ভাই, তুই মন খারাপ করে বসে আছিস কেন? কোনো সমস্যা হয়েছে কি তোর? কি হয়েছে তোর? আসলে আমার বাবার শরীরটা তেমন বেশি একটা ভালো না, তাই কোনো কাজে যেতে পারছে না। আবার কাজে না যাওয়ার কারণে কিছুটা আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়েছে আমাদের। এদিকে বাবাকে যদি কাজে যেতে হয় তাহলে শরীরটা আরও খারাপ হয়ে যাবে তার। তাই চিন্তা করছি যে আমার একটা চাকরির দরকার, যার সাহায্যে কিছুটা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবো। কিন্তু চাকরি কোথায় পাবো? তাই কিছুটা মন খারাপ আর কি। আরে আমরা থাকতে তুই চাকরি চিন্তা করছিস? আমরা আছি তো নাকি? আমাদের রাজ্যে কিছুদিনের জন্য গার্ড নেওয়া হবে। তুই কি সেখানে চাকরি করবি? বেতন মোটামুটি ভালোই পাবি। তা আবার বলতে হবে, আমি তো চাকরি খুঁজছিলাম। তবে এটা শেষ দিন কবে? এই চাকরির জন্য আবেদনের সময় আজকেই শেষ দিন। তোর কপালটা ভালো, চল আজকে ক্লাস করতে হবে না। আমরা তোকে নিয়ে চাকরির উদ্দেশ্যে চাই। তুই কি বলিস? তুই কি এখন যাবি আমাদের সাথে? চল। তারপর এরিন ও তার 4 বন্ধুরা ডার্ক রাজ্যের দিকে রওনা হয়ে গেল। তবে এরিন অনেকটা অবাক, কারণ একটা কালো জঙ্গল পার হয়ে যেতে হচ্ছে তাদেরকে। এরিন, তুই গল্পটা শুনবি? কি? আমরা যে জঙ্গলটা পার করছি, এই জঙ্গলের একটা ইতিহাস ছিল। এটা প্রায় 20 বছর আগের ইতিহাস। কি ছিল এটা? আজ থেকে প্রায় 20 বছর আগে পর্যন্ত এই জঙ্গলে একটা ব্ল্যাক বিস্ট থাকতো। তবে এ বিষয়ে অনেক শুনেছি, এটা নাকি অনেক ভয়ঙ্কর ছিল। 20 বছর আগে পর্যন্ত এই বৃষ্টির হাত থেকে কেউ রেহাই পায় না। যেই জঙ্গল দিয়ে গেছে সে তার হাতে মারা পড়ে গেছে। তবে তার কাছে নাকি একটা শোষণকারী পাথর ছিল, কিন্তু হঠাৎ যে তার কি হয় তা কেউ বলতে পারে না। কেন কেন কি হয়েছিল? আজ থেকে প্রায় 20 বছর আগে ওই বীজটা গায়েব হয়ে যায়। তারপর আর তাকে জঙ্গলে পাওয়া যায় না। তবে অনেকে তো খুশিতেই আছে। ও, ভালোই হয়েছে। এভাবে কথা বলতে বলতে তারা রাজ্যের প্রায় কাছাকাছি চলে আসলো। এরিন খেয়াল করে দেখলো যে এই জায়গাটা সর্বত্র কালো ধোঁয়ায় ভর্তি। মূল গেটের থেকে পর্যন্ত কালো ধোঁয়ায় বাইর হচ্ছে। কিরে, তোদের রাজ্যে বাহির দিকে এত কালো ধোঁয়া বাহির হচ্ছে কেন? তুই জানিস না আমাদের রাজ্যের নাম যে ডার্ক রাজ্য? তাই তো চারদিকে কালো ধোঁয়ায় পরিপূর্ণ। ও আচ্ছা, এতক্ষণে বুঝতে পারলাম। কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব কিভাবে? আসলে আমাদের ভিতরে প্রবেশ করার জন্য একটা ব্ল্যাক কার্ড থাকে, যার জন্য এই কার্ড সেই ধরতে পারে। এটার মালিক ছাড়া কেউ ধরতে পারে না। তবে এটা রাজ্যের সবার কাছেই আছে। কিন্তু সমস্যা হলো এই কার্ডটা কেউ ধরতে পারবে না। এটা সব সময় অদৃশ্য থাকবে। তবে এই কার্ড যার কাছে থাকবে তার ইচ্ছে করলে অনেক লোককে একসাথে নিয়ে প্রবেশ করতে পারবে। ও এই ব্যাপার, চলো তাহলে ভিতরে যাওয়া যাক। চল ভিতরে যাওয়া যাক। তারপর বন্ধুটি কার্ড গেটের সামনে ধরায় গেটটি শব্দ করে খুলে গেল। কিন্তু এরিন ভিতর গিয়ে তো অবাক, কারণ এই কি দেখছে এরিন? আকাশে নেই কোনো সূর্যের আভা, আকাশটা কালো মেঘের চাদরে ঢাকা। তবে ঘরবাড়িগুলোর দিক থেকে দেখতে অনেক সুন্দর।
এখানে সবাই প্রায় কালো পোশাক পরে আছে, সবারই শরীর থেকে হালকা পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে। ঘরবাড়ি সবকিছু যেন কালটা পরিপূর্ণ, তবে চারিদিকে অসাধারণ সৌন্দর্য রয়েছে। চারিদিকে কালো ফুল, কালো বাগানে ভরা। তারপর তারা হাঁটতে হাঁটতে একটা বিশাল ঘরের মধ্যে প্রবেশ করলো। কিরে, এখন কি করবে? আমাকে নিয়ে ঘরের মধ্যে আসলে কেন? আসলে ঘরের মধ্যে সবাইকে চেক করা হয় কাকে কোন কাজটা দেওয়া যায়, তাই তোকে নিয়ে এইখানে আসলাম। চল, আমাকে অনুসরণ করে আমার পিছনে পিছনে হাঁটতে থাক। তারপর তারা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে গেল। সামনে গিয়ে দেখে যে একজন বৃদ্ধ লোক বসে আছে, তবে তার কোমরে রয়েছে একটি তলোয়ার। কিরে, উনি কে? উনি হলো আমাদের রাজ্যের সেনাপতি। ঝিমি আজকে তোকে চাকরি দেবে। ও, চলো তাহলে। আরে তোমরা যে, কি কারণে? কোনো দরকার আছে কি? আর এই ছেলেটাই বা কে? আসলে স্যার, ওর নাম হলো এরিন। আর্থিক সমস্যা, এখন একটা চাকরি দরকার। তবে ও কোনো ডার্ক মনস্টার নয়, ওর অনেক পাওয়ার আছে। তার মধ্যে অন্যতম পাওয়ার হলো গ্র্যাভিটি পাওয়ার, যেটা অনেক ভয়ঙ্কর। তাই নাকি? এমন লোকই তো আমার রাজ্যের প্রয়োজন। তবে আমি কি করে বিশ্বাস করতে পারি যে সে অনেক বড় গ্র্যাভিটিশিয়ান? তাহলে এরিন, তোর গ্র্যাভিটি পাওয়ারগুলো দেখাতো। একটু চোখ বন্ধ করে তার চারদিকে কি কি আছে তা অনুভব করে যে এই কক্ষের মাঝে কি কি আছে। গ্র্যাভিটি পাওয়ার কন্ট্রোল করে সে সম্পূর্ণ রুমের মধ্যেই তার গ্র্যাভিটি পাওয়ার প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে। এবার কিছুতেই তার নিয়ন্ত্রণের অধীন। তাই সে এবার কক্ষে সমস্ত কিছুকে হাওয়ায় ভাসিয়ে তুলল। এমনকি সেনাপতি যেখানে বসেছিল ওই আসনটা সহ সেনাপতিকে হাওয়ায় ভাসিয়ে তুলল। এবার বিশ্বাস হয়েছে তো? অনেক বিশ্বাস হয়েছে বাবা, আমাকে নামাও, আমার ভয় করছে। তারপরে এরিন আস্তে আস্তে নামিয়ে দিল। কেমন হলো? গঠনমূলক কমেন্ট করলে এমন বড় করে পার্ট দিমো। তারপর এরিন আস্তে আস্তে নামিয়ে দিল। তাহলে আমার চাকরিটা তো হবে। আরে হবে না মানে? কে বলেছে তোমাকে হবে না? আরে তোমার মতো লোককে তো চাই আমার রাজ্যে। তোমার চাকরি নিশ্চিত। তবে সমস্যা হচ্ছে যে আমাদের রাজ্যে তেমন কোনো সম্মানের চাকরি নাই। তবে তুমি যদি আরো 2-1 দিন আগে আসতে, তাহলে তোমাকে একটা সম্মানজনক চাকরি দিতে পারতাম। আরে সমস্যা নেই, আমার তো একটা চাকরির দরকার, সেটা সম্মানের হোক আর অসম্মানের হোক। আচ্ছা ঠিক আছে, আমার রাজ্যে শুধুমাত্র একটি পোস্টে চাকরি বাকি আছে, আর সেটি হলো একটি লাইব্রেরির গার্ড। তবে সেখানে রয়েছে একটি অমূল্য সম্পদ, যেটার আজ পর্যন্ত কেউ পায়নি। তুমি কি চাকরিটা করতে প্রস্তুত? আমি প্রস্তুত। তবে কাজটা কবে থেকে শুরু হবে? তুমি চাইলেই আগামীকাল থেকে শুরু করতে পারো। তবে এই কাজের সম্পর্কে তোমার বন্ধুরা তোমাকে বলতে পারবে। তারা তোমাকে লাইব্রেরি পর্যন্ত পৌঁছে দিয়ে সব কাজগুলো বুঝিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তারপর বন্ধুরা এরিনকে নিয়ে লাইব্রেরিতে চলে গেল। তারপর তার কাজগুলো বুঝিয়ে দিয়ে বন্ধুরা তাদের নিজ নিজ বাসস্থানে চলে গেল। তবে এরিন চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। এরিনকে কি যেন বারবার টানছে অদৃশ্য হয়ে। তারপর এরিন চারদিকে ঘুরে ঘুরে দেখে বাসার উদ্দেশ্যে চলে গেল। অপরদিকে কেউ একজন তার মালিকের কাছে গেল। হ্যাঁ, ভিতরে আসো। আর কি বলবে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। আসলে মালিক, আমাদের অনেক দিনের প্রতিজ্ঞা পূরণ হতে যাচ্ছে। আপনি যার প্রতিজ্ঞা করেছিলেন সে এসে গেছে। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ কি নিতে হবে সেটা আজ না কাল দেখা যাবে। তার দ্বারা তো আমাদের স্বার্থ উদ্ধার হয়েছে। তবে আমাদের বেশি দেরি করলে হবে না, খুব শীঘ্রই আমরা আমাদের প্রতিজ্ঞা ফল পেতে যাচ্ছি। অপরদিকে এরিন সমস্ত কিছু চোখ বুলিয়ে বাসার দিকে চলে গেল। এরিন বাসার সামনে গিয়ে দেখলো যে তার মা দরজার পাশে বসে হেলান দিয়ে তার জন্য অপেক্ষা করতেছে। এরিন আর কিছু না বলে তার মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। মা, কি হয়েছে? তুমি এখানে এভাবে বসে আছো কেন? কোথায় গিয়েছিলি বাবা? তোর জন্য আমার খুব চিন্তা হচ্ছিল।
কোন সকাল থেকে বাহির হয়েছিস আর মাত্র ফিরলি? এতক্ষণ কোথায় ছিলি? আসলে মা, একটা চাকরির জন্য গিয়েছিলাম। আসলে বাবা তো অসুস্থ, তাই আর চাকরিতে যেতে পারবে না মনে হয়, তাই একটা চাকরি খুঁজছিলাম। অবশেষে চাকরিটা পেয়ে গেছি। এত তাড়াতাড়ি কি তোর চাকরি করার দরকার ছিল? তোর বাবা তো কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। শুধু শুধু এত কষ্ট করে তোর দরকার নেই। তার থেকে ভালো তোর চাকরি করতে হবে না। আরে মা, ফ্রেন্ড তো অসুস্থ, তাই চাকরি করতে পারলে তো পরে সমস্যা হতে পারে। তাই বাবা চাকরি না করাটাই ভালো। এজন্য এখন থেকে আমি চাকরি করব। আর কিছু বলবে না কিন্তু, বলে দিলাম। আচ্ছা, সমস্যা নেই, আয় খেতে বস। কবে থেকে তোর কাজ শুরু হবে? কাল থেকে মা। আচ্ছা মা, খাবার দাও, খুব ক্ষুধা পেয়েছে। তারপর এরিন খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা এরিন তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তারপর লাইব্রেরিতে চলে গেল এবং তার নিজস্ব কাজ করতে থাকে। এভাবেই দিন সে তার কাজ করতে থাকে। কেটে গেল কয়েকটা দিন। আজ এই রাজ্যের রাজকুমারী আসবে, তাই সবচেয়ে বেশি সুরক্ষার জন্য এরিনের উপর দায়িত্ব পড়ল। এরিন সেইভাবে দায়িত্ব পালন করতে থাকলো। একসময় রাজকুমারী আসলে এরিন অভ্যর্থনা জানিয়ে তাকে ভিতরে আসার আমন্ত্রণ জানায়। তবে রাজকুমারীর এরিনকে বেশি পছন্দ করলেন না। তারপর এরিনকে রাজকুমারী গরম চোখে তাকিয়ে চলে গেল ভিতরে। এইভাবে চলতে থাকে অনেক দিন, কিন্তু এরিনের মুখে মুখোশ থাকার কারণে আজ পর্যন্ত রাজকুমারী কোনো দিন তাকে দেখতে পায়নি। হঠাৎ একদিন কোনো ক্রমে রাজকুমারী এরিনের মুখ দেখতে পেল। তাতে তো রাজকুমারীর চোখ ভিতরে যাবার উপক্রম। যারা সিজন 1 পড়েছেন তারা এই জায়গাটা কিছুটা বুঝতে পারছেন, তাই আর আমি জায়গা বর্ণনা দেব না, সরাসরি চলে যাব পরবর্তীতে। এইভাবে চলতে থাকে অনেকটা দিন। এর মাঝে এরিন ও রাজকুমারীর সম্পর্ক গভীর হয়ে যায়। তারা দুইজন দুজনকে তুই ভালোবাসা যে বলার মতো না, যেন তারা একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। এর মাঝে এরিনের সাহায্য হাতিয়ে নিল একজন সেই মূল্যবান পাথরটি। যারা সিজন 1 করেছেন তারা এই কাহিনীটা বুঝতে পারছেন। এভাবে চলতে থাকে অনেকটা দিন। আজ এরিন কাজ শেষে রাজকুমারীর সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল, কিন্তু বাসায় গিয়ে তো সে অবাক হয়ে গেল, কারণ তার বাসা সম্পূর্ণ ভেঙে পড়ে আছে। মনে হচ্ছে বাসাটাকে কেউ ঘিরে কোনো বিশাল বড় যুদ্ধ হয়েছে, কিন্তু এটা বুঝতে পারছে না যে এইখানে এসব কে করিয়েছে। এরিন যতটুকু জানে তা হলো এইখানে কেউ আসতে পারবে না, অথবা এই জায়গাটা সম্পর্কে কারো কোনো ধারণা নেই। তাহলে কে আসলো আর এসেই বাসাটা ভেঙে ফেললো? হঠাৎ এরিনের মা বাবার কথা মনে হতেই তার আত্মা কেঁপে গেল, কারণ বাসার ভেতরে তো তার বাবা মা থাকার কথা। তাহলে কি তার বাবা মার কিছু হয়েছে? এরিন সব আসবাবপত্রগুলো সরিয়ে ভিতরে ঢুকে দেখে যে তার বাবা মা কেউই নেই। কোথায় গেল বাবা মা? আরে বাসার এই অবস্থা কে করেছে? এরিন, আমার মনে হচ্ছে বাড়িটার উপর কেউ আক্রমণ করেছে এবং তোমার বাবা মা কেউ উঠিয়ে নিয়ে গেছে। কিন্তু কে করতে পারে এসব, তার সম্পর্কে আমাদের ধারণাই নেই। এরিন কথা শুনেই বাবা বলে কি জোরে চিৎকার দিল। এই প্রথমবার সে তার বাবাকে বাবা বলল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এখানে কি হয়েছে তার সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। কি করেছে তার এইসব? কি এমন ক্ষতি করেছিল সে? তার তো জানা মতে সে কারো ক্ষতি করেনি। তাহলে কে তার এত বড় ক্ষতিটা করলো? এরিন কিছুতেই তাকে ছাড়বে না। তারপরে এরিন চারদিকে খুঁজে লাগলো, যদি সে কিছু পায় তাহলে সে তার বাবা মার অবধি পৌঁছাতে পারবে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটি সাদা পালক পেল। এরিন পালকটাকে চোখের সামনে দেখতে থাকলো। সে পালকটিকে স্টিকি এর দিকে ধরলো। স্টিকি, দেখো তো এটা কিসের? এটা কি কোনো পাখির? স্টিকি ভালো কিনা দেখতে থাকলো। অনেকক্ষণ পালকটাকে এদিক সেদিক ঘুরিয়ে এরিনের দিকে তাকিয়ে বলা শুরু করলো, আরে এটা তো একটা অ্যাঞ্জেলের ডানার পালক, কিন্তু এটা এখানে আসবে কি করে? আর মানে কি অ্যাঞ্জেলাই তোমার বাড়িতে আক্রমণ করেছিল আর তারাই তোমার বাবা মাকে ধরে নিয়ে গেছে? এখন আমরা কি করব বলো? এক কাজ করি, চলো আমরা অ্যাঞ্জেল রাজ্যে চলে যাই। তারপর আমরা সেখান থেকে আমাদের বাবা মাকে উদ্ধার করে আনবো। তুমি কি বলো, আমরা কি সেখানে যাব? আমাদের তো সেখানে যাওয়া উচিত। তবে কখন থেকে যাত্রা শুরু করবে? চলো এখান থেকে যাত্রা শুরু করা যাক। আমার তো মা বাবার জন্য অনেক চিন্তা হচ্ছে। না জানি তারা এখন কেমন আছে, কি করছে। চলো তাহলে। কিন্তু আমি তো অ্যাঞ্জেল রাজ্য চিনি না, তুমি কি চিনো? আমি চিনি। চলো তাহলে। তারপরে স্টিকি একটি পাখির রূপ নিল।
তার শরীরের সম্পূর্ণ রং সোনালী কালারের, এমনকি তার ডানাগুলো সোনালী কালারের। চোখগুলো লাল, দেখতে কিছুটা সুন্দর হলেও চোখগুলো দেখে অনেক ভয় পেয়ে যাবে। তারপরে এরিন স্টিকির পিঠে চড়ার সাথে সাথে সে অ্যাঞ্জেল রাজ্যের দিকে রওনা হয়ে গেল। অবশ্যই স্টিকি যত তাড়াতাড়ি সম্ভব যেতে চেষ্টা করতেছে, কিন্তু কথায় আছে না যে বিপদের সময় তাড়াতাড়ি পথ শেষ হয় না, ঠিক তেমনই এরিনরা যতদূর আগাচ্ছে মনে হচ্ছে যেন তার খুব ধীরে ধীরে আগাচ্ছে। কিন্তু এদিকে এরিনের তো বুক ফেটে কান্না আসে যাবার উপক্রম। অনেক কষ্টে সে কান্না থামিয়ে রাখছে। এদিকে এরিন মনে মনে শুধু একটি কথাই ভাবছে, তার তো কিছুদিন আগেই এঞ্জেল কিং এর সাথে লড়াই করা হয়েছে। এরিন এর মন বলতেছে যে তার সাথে শত্রুতা করে তার বাবা মাকে আক্রমণ করে নিয়ে গেছে, কিন্তু আমাদের এরিন তো আর জানে না মূল ঘটনাটা কি। এই কথাটি মনে মনে ভাবছে আর বলছে সে যে এঞ্জেল কিং এর কাছে ক্ষমা চেয়ে তার বাবা মাকে ফেরত আনতে পারে। কিন্তু এঞ্জেল কিন্তু অন্যরকম ভাবছে, যা কল্পনার বাইরে। আচ্ছা, এসব বাদ দেন, পরে সব কথা বলা যাবে। এখন চলুন গল্পে ফেরা যাক। অনেকক্ষণ যেভাবে চলার পর এরিন সামনে দেখতে পেল যে তারা এঞ্জেল রাজ্যের মূল ফটকের প্রায় কাছাকাছি পৌঁছে গেল। এরিন এবার মনে মনে খুব খুশি হলো। এবার স্টিকিকে উদ্দেশ্য করে বলতে থাকলো, স্টিকি, একটু জোরে চলো, দেখো সামনে আমাদের গন্তব্যের মধ্যে এসে গেছি। তারপর স্টিকি গিয়ে মূল ফাটকের সামনে দাঁড়ালো। এবার স্টিকির পিঠ থেকে নামলো। এবার এরিন স্টিকির পিঠ থেকে নেমে মূল গেটের নিকটে গেল। গিয়ে দেখতে থাকলো কিভাবে এটা খোলা যায়। অনেকক্ষণ এদিক সেদিক দেখার পরেও এরিন কোনো উপায় খুঁজে পেল না। স্টিকি, এটাকে খুলবো কিভাবে? এটা তো খোলার কোনো উপায় নেই। এইদিকে তার বাবা মার কথা মনে হলে সে আরো অস্থির হয়ে যায়। কি করবে কি না করবে সে ভেবে পাচ্ছে না। নিজের রাগ ঝাড়ার জন্য কিছুই খুঁজে পাচ্ছে না। এইদিকে তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। একটু সামনে গিয়ে দেখলো একটি গাছ আছে। এবার আর গাছটির সামনে গিয়ে জোরে জোরে কিল ঘুষি দিতে থাকলো। 3 থেকে 4টা কিল দেওয়ার সাথে সাথেই এই গাছটি ভেঙে পড়লো। এখানে আর কোনো গাছ বা আসবাবপত্র নেই, তাই না রাগ করার মতো কোনো কিছু না পেয়ে গেটের সামনে গিয়ে জোরে জোরে কিল দিতে থাকলো। এদিকে এরিনের কিলের শক্তিতে পুরো রাজ্য কাঁপতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ রাজ্য এর সকল স্থান থরথর করে কাঁপতে থাকে। এদিকে রাজ্যে অনেক ভূমিকম্প হওয়ার ফলে কিং একটু দুশ্চিন্তায় আছে। কি হচ্ছে কি না হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। এদিকে গেটের হাল নাজেহাল। আর কয়েকটা কিল দিলেই হয়তো ভেঙে যাবে। আর 2টা কিল দেওয়ার সাথে সাথে গেটের সম্পূর্ণ অংশ ভেঙে টুকরো হয়ে পড়ল। এবার এরিনের মুখ দেখা গেল এক চিলতে সুখের হাসি। এবার এরিন স্টিকিকে পকেটের ভেতরে রাজ্যের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হলো। এবারে রাজ্যে ঢুকে পড়ো কিছু দূর যেতেই সে মানুষজনের চিৎকারের শব্দ শুনতে পারলো। আর একটু সামনে এগোতেই এরিন যা দেখলো তাতে তো এরিনের হুঁশ উড়ে যাবার উপক্রম। কারণ এরিন যখন সামনে এগোলো তখন সে দেখলো যে রাজ্যের প্রতিটি ঘরেই অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ হিসেবে থাকলো কিছুক্ষণ আগে রাজ্য ঘটে যাওয়া এরিন সৃষ্টি ভূমিকম্পটি। তবে এরিন এইটা সম্পর্কে তেমন বুঝতে পারল না। একটু সামনে এগোতেই দেখলো যে রাজ্যের সকল লোকগুলো নিজেদের গৃহত্যাগ করে বাইরে বের হয়ে ফাঁকা জায়গায় চেঁচামেচি করছে। এরিন কিছু না বলে সামনে এগুতে থাকলো। এদিকে এরিনের মুখে মাস্ক থাকার কারণে রাজ্যের সকল লোক তাকে সন্দেহ করতেছে। তাই এরিনকে সন্দেহের বশে তারা চারদিক রাজ্যের প্রজারা ঘিরে ধরলো। কে আপনি এখানে কি করছেন? এর আগে তো মনে হয় যে আপনাকে কোথাও দেখেছি। আপনার পরিচয় দিন আগে। আচ্ছা বলছি, অপেক্ষা করেন। তারপর এরিন তার মুখের মাস্কটা সরালো। এদিকে এরিনের চেহারা দেখে কেউ চিনতে পারলো না। তাই এইখানে একটু মোটামুটি বড় ধরনের গোলমাল শুরু হয়ে গেল। অনেকে আবার তার দিকে এগুতে লাগলো আঘাত করবে বলে। যখনই এরিনকে তারা আঘাত করতে যাবে ঠিক তখনই সবাই তাদের নিজ নিজ জায়গায় আটকে গেল। রাজ্যের সবাই এক জায়গায় আটকে আছে, কেউ হাত পা নাড়াতে পারছে না। কি হলো, আপনারা আমার উপরে আক্রমণ করছেন কেন? আমি কি আপনাদের শত্রু নাকি? আসলে তোমাকে এই রাজ্যে আর আগে দেখি নাই তো, তাই তোমার উপরে আক্রমণ করছি। আমাদের মাফ করে দাও। তারপর এরিন তাদেরকে মুক্ত করে দিল। আচ্ছা, সে না হয় পরে দেখা যাবে। তার আগে আমাকে একটা কথা বলুন তো সবাই, এখানে কি বাহির থেকে কোনো দুজন ব্যক্তিকে ধরে আনা হয়েছে? একজন মহিলা, একজন পুরুষ আনা হয়েছে। তবে এরা কারা তাদের সম্পর্কে আমরা কিছুই জানি না, কারণ তাদের পুরো মুখ থেকে শরীর সম্পূর্ণটাই এক ধরনের মায়া আলোতে পরিপূর্ণ ছিল, তাই তাদেরকে কিছুতেই দেখতে পারি নাই। কিন্তু তারা আপনার কি হয়? আসলে আমার মা বাবাকে এই রাজ্যে কেউ বন্দি করে এই রাজ্যে নিয়ে এসেছে, তাই তাদের খোঁজার জন্য ওই অ্যাঞ্জেল রাজ্যের গেট ভেঙে ঢুকেছি। ও, তার মানে তোমার এই গেট ভাঙার কারণে সম্পূর্ণ রাজ্যটা কাঁপছিল। আচ্ছা যাই হোক, আমাদের তেমন কোনো ক্ষতি হয় নাই। কিন্তু একটি কথা বলি, তোমার বাবা মায়ের নাম কি?
আসলে আমার বাবার নাম এভিল আর মায়ের নাম এরিনা। কিন্তু কেন বলুন তো? আচ্ছা, তারা কোন গোত্রের? আমার বাবা মা উভয়ই অ্যাঞ্জেল গোত্রের। কিন্তু কেন বলুন তো? রাজ্যের সকলে এরিনকে আর কিছু না বলেই বুকে হাত দিয়ে হাঁটু গেড়ে সম্মান প্রদর্শন করলো। কিন্তু এরিন কিছুতেই বুঝতে পারছে না যে কি হচ্ছে তার সাথে। কি হলো, সবাই এত সম্মান প্রদর্শন করছেন কেন? আমি কি রাজ্যের রাজা বা অন্য কোনো পদের ব্যক্তি নাকি যে আমাকে সম্মান প্রদর্শন করতে হবে? আসলে আমাদের এক ভুল বোঝাবুঝির কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের, যার কারণে এখনো অবধি ভোগ করে যাচ্ছি। কি এমন হয়েছিল আপনাদের রাজ্যে যার জন্য আপনারা সকলে অনুতপ্ত হয়ে আছেন? আসলে আমাদের রাজ্যের রাজার নাম ছিল এলিফ, রানীর নাম ছিল এরিনা। কিন্তু কোনো এক ভুল বোঝাবুঝির কারণে আমরা তাকে আমাদের রাজ্য থেকে অপমান করে বাইর করে দিয়েছিলাম। তারই ফল ভোগ করতে হচ্ছে আমাদের। কি হয়েছিল সেদিন? তারপর কি কি হয়েছিল সবকিছু এরিনকে খুলে বলল। আপনারা যারা সিজন 1 পড়েছেন তারা হয়তো বুঝতে পারছেন কি কি বলছিল, তাই আমি আর এক কথা বারবার রিপিট করলাম না। কি বলছেন আপনারা? কিছুদিন আগেও তো মা আমাকে এই ধরনের একটা গল্প শুনিয়েছিল। তার মানে কি এটাই সেই গল্পের বাস্তবিক কার্যকারী দিক? তার মানে এই রাজ্যের রাজা আমার বাবা আর আমার মা রাজ্যের রানী? আর আমার মা বাবার রাজ্য থেকে বিতাড়িত হওয়ার মূল দোষী হলেন আমার মামা। আমি তো তাকে ছাড়বো না। আগের বার আমি তাকে মাফ করে দিছিলাম, কিন্তু সে আর এবার মাফ পাবে না। অপরদিকে রাজা কিছুক্ষণ আগ পর্যন্ত খুশি ছিল, কারণ তার হাতে বন্দী আছে এরিনের বাবা মা। অবশ্য সেটা জানি না যে এরিনকে আর তাদের সাথে এইভাবে সম্পর্কটাই বা কি। কিন্তু কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে রাজা চোখে মুখে কিছুটা আতঙ্কের ছাপ দেখা দিচ্ছে, কারণ এর আগে কোনোদিন এঞ্জেল রাজ্যে ভূমিকম্প হয় নাই, এটাই প্রথম ভূমিকম্প। তাই কিং এর কিছুটা দুশ্চিন্তা হচ্ছে। তার মন বারবার তাকে বলছে যে তুই আর বেশিক্ষণ বাঁচবি না। এদিকে কেউ একজন রাজার রুমে প্রবেশ করার জন্য অনুমতি চাচ্ছে। রাজা তাকে ভিতরে আসার অনুমতি দিলে সৈনিকটি ভিতরে আসে। মহারাজ, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। আমাদের রাজ্যের একটা মূল ব্যারিয়ারের একটা গেট আছে, যেটা আজ পর্যন্ত আপনি কেন রাজ্যের কেউ খুলতে পারে নাই। কিন্তু আজ হঠাৎ কিছুক্ষণ আগে থেকে লক্ষ্য করলাম যে গেটটা ভেঙে দুমড়ে মুচড়ে আছে। এখন এটা কিভাবে হলো তা আমরা জানি না। এখন বলুন তো আমাদের করণীয় কি? তোমাদের কিছু করতে হবে না, তুমি রথ বাইর করো। আমি জায়গাটা পরখ করার জন্য যাব, সাথে কয়েকজন প্রহরীকে যেতে হবে। তুমি তাড়াতাড়ি গিয়ে ব্যবস্থা করো। তারপর সৈন্যটি চলে গেলে তার কাজগুলো করার জন্য। অপরদিকে আজ এরিনকে সবচেয়ে বিধ্বস্ত মানুষ বলে মনে হচ্ছে, কারণ যেই সাথে তার বাবা মার কথা মনে হতেই এরিন যেন বুক ফেটে কান্না আসার উপক্রম। আজ সে এঞ্জেল কিং কে কোনো মতে ছাড় দেবে না, আজ তার যথাযথ শাস্তি পেতেই হবে। এরিন রাজ্যের সকলের সাথে পরিচিত হতে থাকলো। এদিকে এরিনের ব্যবহারে সবাই প্রায় মুগ্ধ। একজন রাজকুমারের হতে তারা এত সুন্দর মত আচরণ পাবে, রাজ্যবাসী তা কল্পনাও করতে পারেনি। এইদিকে রাজ্যের কিং বাইর হওয়ার সময় কয়েকজন প্রহরীকে নির্দেশ দিল এরিনা আর এলিফকে যেন তারা কঠোরভাবে পাহারা দেয়, আর একটা ম্যাজিক্যাল বল্লম দিয়ে গেল যেন এটা দিয়ে বাইরে থেকে প্রহর করতে পারে। সৈন্যটাও রাজার আদেশ পালনে চলে গেল। রাজা তার রথে উঠে বসার সাথে সাথেই চালক রথকে তার নির্দিষ্ট গতিতে চালিত করতে থাকলো। অপরদিকে এরিন রাজ্যের সকলের সাথে কথা বলায় ব্যস্ত। এদিকে কিং এর রথ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ফাঁকা জায়গায় অনেক লোক দেখে রথ চালককে নির্দেশ দিল ওই জায়গায় যাওয়ার জন্য। রথ চালকও তাই করলো। রথ চালক ওই দিকে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রথ তার গন্তব্য গিয়ে পৌঁছালো। কিং রথ থেকে নামার সাথে সাথে সবাই তাকে সম্মান প্রদর্শন করলো। এরিনও সম্মান প্রদর্শন করলো। এখানে কি হয়েছে? সবাই একসাথে দাঁড়িয়েছেন কেন? আসলে মহারাজ, কিছুক্ষণ আগে একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছিল, তাই আমরা সবাই ঘরে থাকতে অনেক ভয় পেয়ে গেছিলাম। তাই বাইরে ফাঁকা জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছি। ও আচ্ছা, তো এখন তাহলে ঠিক আছে। এখন তো ভূমিকম্প কমেছে, তাই আপনারা ইচ্ছে করলে নিজ নিজ গৃহে অবস্থান নিতে পারেন। জি জি, আচ্ছা ঠিক আছে মহারাজ। তারপর সবাই তাদের নিজ নিজ গৃহের ভিতর অবস্থান নেওয়ার জন্য চলে যেতে থাকলো। এরিনও তাদের সাথে যেতে থাকলো। এদিকে কিং সবাই চলে যাওয়ার দিকে এক নজর থেকে আবার ঘটনাস্থলে যাওয়ার জন্য রথে উঠে বসলো। কিছুক্ষণের মধ্যেই কিং সেখানে ঘটনাস্থলে গিয়ে পৌঁছালো।
কিন্তু কিং যা দেখলো তাতে তো তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম, কারণ গেটটা সম্পূর্ণ ভেঙে দুটুকরো হয়ে আছে, আশেপাশের ব্যারিয়ারগুলোও নর্মাল হয়ে গেছে। এদিকে কিং এর মাথায় যেন অজস্র চিন্তা ঢুকে পড়েছে। হঠাৎ কিং এর মনে পড়ল এরিনা এলিভের কথা, তাই কিং তাড়াতাড়ি রাজ্যের দিকে যেতে লাগলো। অপরদিকে এরিন রাজ্যবাসীর সহায়তা নিয়ে রাজপ্রাসাদে চলে গেল, তবে সেখানে গিয়ে তেমন কাউকে তার চোখে পড়ছে না। আচ্ছা, আপনারা কি জানেন এখানের বন্দিশালাটা কোন দিকে? জানলে দয়া করে তাড়াতাড়ি বলেন। তারপর কয়েকজন লোক এরিনকে বন্দিশালার দিকে এগিয়ে নিয়ে যেতে থাকলো, কিন্তু দুঃখজনকভাবে সেখানে গিয়ে দেখলো যে তার বাবা মা নেই। এবার তার মাথা গরম হয়ে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। এদিকে এরিনের অবস্থা বুঝতে পেরে রাজ্যবাসীর কয়েকজন তাকে সান্ত্বনা দিতে থাকলো। এর মধ্যে খেয়াল করলো যে কিছুদূর গিয়ে একটা প্রহরী যাচ্ছে, চেহারায় কিছুটা ক্লান্তির দৃশ্য দেখা যাচ্ছে। এরিন দৌড়ে তার নিকট গেল, তার পেছন থেকে তার ঘাড় ধরে তার দিকে ঘোরালো। আমাকে কি আপনি আমাকে এভাবে পেছন থেকে ধরছেন কেন? আর প্রাসাদে ঢুকলেন কি করে? তাড়াতাড়ি চলে যান, না হলে আপনার জন্য সমস্যা হতে পারে। এখান থেকে জিন্দা ফেরত যেতে পারবেন না। আমি তো যাবই, তার আগে বলো এখানে কি কোনো গোপন কক্ষ আছে নাকি? থাকলে তাড়াতাড়ি আমাকে সেখানে নিয়ে যাও, না হলে তোর গর্দান মাটিতে পড়ে যাবে। যাচ্ছি, দয়া করে আমাকে মারবেন না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেখানে। তারপর সৈনিকটা এরিনকে নিয়ে গুপ্ত জায়গাটায় নিয়ে গিয়ে দাঁড়ালো। এরিন দেখলো যে দরজাটা অনেক বড় ধরনের তালা দিয়ে ভালো করে আটকানো, আর ভিতরে তার বাবা মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরিন এখন কি করবে কি না করবে তার মাথায় কিছুই আসতেছে না। তাড়াতাড়ি দরজা খোল, না হলে রাজ্যের কেউ আজকে বেঁচে ফিরতে পারবি না। চোখগুলো লাল হয়ে গেছে, ঠোঁট কাঁপছে রাগের বশে, তার শরীরের চারিদিকে ধোঁয়া উঠতেছে। আসলে এটি আমাদের মহারাজ কোনো এক শক্তিশালী মায়াবী জাদু দিয়ে তালাটি বানিয়েছেন, তাই আমার পক্ষে ভাঙা সম্ভব না। তাছাড়া এতক্ষণ এদেরকে আঘাত করে করে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি পারবো না, আমি যাচ্ছি। এদিকে এরিন সৈনিকটির শেষের কথাটি শুনে আর রাগ নিজের উপর কন্ট্রোল করতে পারল না। এবার সৈনিকটিকে মাটিতে ফেলে এক পা দিয়ে জোরে চাপ দিয়ে ধরল, আর এক হাত দিয়ে সৈন্যদের মাথায় জোরে এক টান দিল। সাথে সাথে শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল। সৈন্যটি গলা কাটা মুরগির মতো চটফট করতে করতে সেই অবস্থানেই মারা গেল। এদিকে এরিনের এরকম রাগান্বিত ভাবমূর্তি দেখে তার আশেপাশে দাঁড়ানো সকলেই অনেক ভয় পেয়ে গেছে। এই কাকে দেখছে তারা? একটু আগে যাকে দেখছিল আর এখন যাকে দেখছেন তারা সম্পূর্ণ ভিন্ন দেখতে। এদিকে এরিন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সে যেই তালাটিকে ধরলো অমনি এক বিদ্যুতের শক খেয়ে দূরে গিয়ে ছিটকে পড়ল। এদিকে এরিনের তো আরও রাগে মাথা নষ্ট হয়ে গেছে, সে ভেবে পাচ্ছে না কি করবে। এবার তার অতিরিক্ত রাগ হওয়ার কারণে শরীরের চারিদিকে ধোঁয়া বাইর হতে থাকলো। কিছুক্ষণের মধ্যে তার ইচ্ছে না থাকা সত্ত্বেও সে সম্পূর্ণ লাভার মানুষে পরিণত হয়ে গেল। এবার এরিনের এই ভয়ানক রূপ দেখে কেউ আর ঠিক থাকতে পারল না, সবাই ভয় পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করলো। এরিন আস্তে আস্তে গিয়ে তালাটার নিকটে যেতে থাকলো। এদিকে যখনই এরিন তালাটাকে স্পর্শ করলো তখনই তালাটি গলতে যেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ তালাটি গলিত লাভায় পরিণত হলে এবং গলিত লাভাটি এরিনের শরীরের ভিতর প্রবেশ করলো। এরিন ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে যেই তার বাবা মাকে স্পর্শ করতে যাবে ঠিক তখনই তার মনে হলো, আরে সে তো একটি লাভার পরিপূর্ণ হয়ে আছে, এখন যদি সে তার বাবা মাকে স্পর্শ করে তাহলে তো তার বাবা মার অনেক ক্ষতি হতে পারে। তাই এরিন তার বাবা মাকে স্পর্শ না করে স্বাভাবিক রূপে চলে আসলো। এবার এরিন আস্তে আস্তে তার বাবা মাকে স্পর্শ করলো। এরিন ভালো করে খেয়াল করে দেখলো যে তার বাবা মার শরীরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। তাই এরিন আর সময় নষ্ট না করে তার বাবা মাকে হিল করার চেষ্টা করতেছে। কিছুক্ষণের মধ্যেই তার আস্তে আস্তে হিল হয়ে যাচ্ছে, সমস্ত ক্ষতগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। অল্প কিছুক্ষণ পর তার বাবা মা আস্তে আস্তে চোখ খুলে যখনই এরিনকে দেখলো তখনই তারা জড়িয়ে ধরলো। তোর কিছু হয়নি তো রে বাবা? তুই এখানে আসতে গেলি কেন? ওরা অনেক খারাপ, তুই এখান থেকে চলে যা, ওরা তোর অনেক ক্ষতি করতে পারে। কে কার ক্ষতি করবে সেটা পরে বোঝা যাবে, তাদের পাপের ফল তাদের ভোগ করতেই হবে, আজকেই তাদের পাপের ফল ভোগ করবে। হঠাৎই একটা তলোয়ার এরিনের দিকে আসতে লাগলো। যখনই তার শরীরে লাগবে এমন অবস্থায় হঠাৎই তলোয়ারটা থেমে গেল। এদিকে রাজ্যের রানী অর্থাৎ সাকিব এর মেয়ে এরিনের দিকে এই আক্রমণ করেছিল, কিন্তু এরিনের আগে থেকে গ্র্যাভিটি পাওয়ার নিয়ে চারদিকে বেরিয়ার দেওয়ার কারণে আক্রমণ তার শরীরে না লেগে কিছু দূর থেমে গেল। অবশ্য এরিন আগেই জানতো যে তাদের উপর হঠাৎই আক্রমণ হতে পারে, তাই এইরকম প্রোটেকশন বেরিয়ার আগে থেকেই দিয়ে রাখছিল।
এবার তলোয়ারটা আস্তে আস্তে ঘুরে রানীর দিকে তাক হতেই রানী অনেকটা ভীত হয়ে গেল। এবার এরিন তলোয়ারটা রানীর দিকে ইশারা করতেই তলোয়ারটা রানীর দিকে যেতে লাগলো। যখনই তলোয়ারটা তার শরীরে লাগবে এমন সময় রানী জায়গা থেকে তাড়াতাড়ি সরে যেতে থাকলো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। তলোয়ারটা তার এক হাত গিয়ে লাগলে ওই হাতটি ছিঁড়ে গিয়ে দেওয়ালে গেঁথে যায়। এরিন, তুই কি করছিস? তুই মাফ করে দে বাবা, এরা বুঝতে পারেনি, এরা তো ছোট মানুষ, মাফ করে দে বাবা, ওরা তো সম্পর্কে তোর মামি হয়। এটা তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে নয়। আর বিশ্বাসঘাতক কখনো আমাদের আত্মীয় হতে পারে না। তবে শুধুমাত্র তোমরা বলছো দেখে তাকে মাফ করে দিলাম। এরিন তার মায়ের দিকে তাকিয়ে তাকে চলে যেতে বলছে। রানীও এরিনের কথা মতো চলে গেল। এরিন তার বাবা মাকে নিয়ে আস্তে আস্তে রাজপ্রাসাদের থেকে বাইর হতে থাকলো, কিন্তু যখন তারা মূল গেট থেকে বাইর হলো তখনই খেয়াল করলো যে গেটের বাইরে প্রান্ত অনেক সৈন্য আছে, যাদের দলগুলোর দিকে খেয়াল করলে কিছুটা পিঁপড়ার দলের মতো লাগে। কি হয়েছে? আমরা তো আমাদের জায়গায় চলে যাচ্ছি। তাহলে আপনারা কেন আমাদের সাথে যুদ্ধ করতে এগিয়ে আসছেন? আমরা তো যুদ্ধ করতে চাচ্ছি না, আমরা তো নিজ নিজ দায়িত্বে চলে যাচ্ছি। আমাদের রাস্তা দিন, আমরা চলে যাব। আমরা আপনার রাজ্য নিব না। তা বললে তো হবে না। তুমি আমার রানীর একটা হাত কেটে দিয়েছো। যতক্ষণ পর্যন্ত তোমার গলা না কাটছি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। সরি, এদিকে সবাই তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে, তোমার পক্ষে একজনও নেই। তুমি কি ভয় পেয়েছো নাকি আমার এই সৈন্যদল দেখে? কিং, আপনি হয়তো আমাকে চিনলেন না। আমি সেই এরিন যার সাথে আপনি নিনজা যুদ্ধ করছিলেন। মনে আছে সেদিনের কথা? এবার কিং কিছুটা ভয় পেয়ে গেল। মনে থাকবে না কেন সেদিনের প্রতিশ্রুতি আজকে পূরণ করে ছাড়বে। সৈন্যরা আক্রমণ করে। এদিকে এরিনের হাসি যেন থামনেই না, সে হাসতেই আছে আর হাসতেইছে। কিং এরিনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কেন এমন হাসতেছে। তুমি হাসছো কেন? আমি কি তোমাকে হাসির কথা কিছু বললাম? তোমার কি কোনো মৃত্যুর ভয় নেই? তোমাদের আশেপাশে সকল সৈন্যদের দেখো কিং, ওরফে মামা। আশেপাশে সকল সৈন্যদের দেখার জন্য তাকালো, কিন্তু কিং তো অবাক হয়ে গেছে। এ কি সৈন্যরা, তোমরা ওদিকে চলে গেলে কেন? তোমরা তোমাদের রাজার কথা অমান্য করছো। তাড়াতাড়ি এদিকে চলে আসো আর তাদেরকে আক্রমণ করো। তোমরা আক্রমণ না করে কি পাশে গিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে আছো? এটা কেন করছো তোমরা? তোমরা কি ভুলে গেছো আমি তোমাদের কিং? আর কিং এর কথা সবসময় মানতে হয়। সৈন্যরা সবাই একসাথে হাসতে হাসতে বলতে লাগলো, আমরা তো তখনও আপনাকে কিং মানতাম না, কিন্তু আপনি রাজ্যে সবচেয়ে শক্তিশালী থাকার কারণে আপনাকে কিং হিসেবে মানতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন আর নয়। এখন আমাদের কিং আমাদের সামনে উপস্থিত আছে। কিং, আপনি আমাদের আদেশ করুন, ওই শয়তানের কি ব্যবস্থা করতে পারি। তেমন কিছু করতে হবে না, যা করার আমিই বলছি। তো শালা বাবু, তোমার কাছ থেকে আমি আমার রাজ্য ফেরত নিলাম। তুমি আর তোমার স্ত্রী এক মুহূর্ত আমার রাজ্যে থাকতে পারবে না। এই মুহূর্তেই তোমরা চলে যাও, আর যেন কোনোদিন তোমাদেরকে রাজ্যে না দেখি, মনে থাকবে তো? সাকিবা আর কিং দুজনে একে অপরের দিকে তাকিয়ে একটা অট্ট হাসি দিয়ে চলে গেল। এরিনরা তো কিছুই বুঝতে পারল না। এইদিকে এরিনরা যখন রাজ্যের বাইরে যাবার জন্য পা বাড়ালো, ঠিক তখনই তারা খেয়াল করলো যে তাদের চারিদিকে রাজ্যে সকলে গিয়ে ঘিরে ধরেছে। এরিনরা কিছুই বুঝতে পারতেছে না। রাজ্যের সবাই, মহারাজ আপনি কোথায় যাচ্ছেন? আপনারা চলে যাওয়ার পর রাজ্যে অনেক ক্ষতি হয়েছে। আমাদের প্রত্যেকের ঘরে যারা যারা ছোট বাচ্চা ছিল সবাইকে ধরে নিয়ে গিয়েছিলেন অ্যাঞ্জেল কিং, কিন্তু পরে আমরা আমাদের বাচ্চাগুলোকে ফেরত পাইনি। এখনও আমরা বাচ্চাদের কথা মনে হলে কেঁদে রাত করে দেই। আচ্ছা, এইসব কথা বাদ দিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমার অনেক বড় ভুল করেছিলাম। আপনার উপর বিশ্বাস করে দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। আর আপনি আমাদের ছেড়ে অন্য কোথাও যাবেন না। একমাত্র আপনি পারেন আমাদেরকে ঠিক সুন্দর করে আগলে রাখতে। দয়া করে আমাদেরকে সন্তান মনে করে মাফ করে দিন। আর আপনি আপনার রাজ্যের আসন গ্রহণ করুন। রাগ আর না করবেন না দয়া করে। কিং একবার সবার মুখের দিকে তাকালো, এবার এরিনার দিকে তাকালো, দেখলো যে তার অসম্মতি দিচ্ছে থাকার জন্য। তাই কিং সবাইকে বলল যে তারাও এখানে থাকবে আর রাজ্যভার সামলাবে। এতে করে রাজ্যে সকলে অনেক খুশি হয়ে গেল। তারপর সবাই তাদের নিজ নিজ কাজে চলে গেল। অপরদিকে নিয়াকে কারা যেন আক্রমণ করতে যাচ্ছে। সবার মুখে কালো কাপড় দিয়ে বাঁধা, তাই নিয়া বুঝতে পারছে না তারা কারা। এদিকে তারা একের পর এক লাইটিং বল ছুড়ে মারছে নিয়ার দিকে।
এদিকে দিনের বেলায় এত আলো আর লাইটিং বলের আঘাত তেমন সহ্য করতে পারতেছে না, কারণ ডার্করা সবকিছু সহ্য করতে পারে, দিনের বেলাও মোটামুটি সহ্য করতে পারে, কিন্তু দিনের বেলা লাইটিং আঘাতগুলো সহ্য করতে পারে না। তাই অনেকটা এড়িয়ে চলছে, তবে মাঝে মধ্যে দু একটা লাইটিং বল তার শরীরে লাগার কারণে অনেক ক্ষতবিক্ষত হচ্ছে। এদিকে অনেক উঠতে উঠতে অনেক উপরে উঠে গেছে। নিয়া একটু শক্তিশালী হওয়ার কারণে এতক্ষণ সে টিকতে পারছে, অন্য সব ডার্করা হলে এতক্ষণে মারা যেত। এইবার নিয়া খেয়াল করে দেখলো যে কিছু দূরে অনেকটা ভূমির মতো দেখা যাচ্ছে। অবশ্য আকাশের মধ্যে ভূমির দেখা পাওয়া যায় অসাধ্য, সেটা এতদিন নিয়া মনে করত, কিন্তু নিয়া তো আর এত ভালো করে জানতো না যে অ্যাঞ্জেলদের রাজ্যে হ্যাভেন আকাশের মধ্যে। তাই নিয়া হ্যাভেন উদ্দেশ্যে তাড়াতাড়ি যেতে লাগলো। অপরদিকে শত্রুরা হ্যাভেনের দিকে যেতে লাগলো। এদিকে নিয়া হ্যাভেনের মাটিতে গিয়ে নামলো, আর নেমেই তাড়াতাড়ি রাজ্যের ঘর বাড়ির দিকে ছুটতে লাগলো। অবশ্য এই হ্যাভেনে এরিনের দ্বারা গেট ভাঙার কারণ এদিক দিয়ে যেতে পারছে। অপরদিকে শত্রুরাও নিয়ায়ের পিছনে পিছনে আসতে লাগলো। এদিকে এরিন রাজ্যটাকে একটু ঘুরে দেখার জন্য বাইর হলো। স্টিকের পিঠে বসে আকাশ পথে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎই তার চোখ নিচের দিকে গেলে সে দেখতে পারলো যে নিয়ার মতো দেখতে কেউ একজন তাদের রাজ্যে প্রবেশ করছে, আর পিছনে অনেকগুলো লোক তাকে আক্রমণ করার জন্য দৌড়াচ্ছে। এরিন তাড়াতাড়ি নিচে নামলো। নিয়া এখানে এরিনকে দেখে কিছুটা চমকে গেল, কিন্তু পিছনে আক্রমণকারীদের কথা মনে হতেই দৌড়ে গিয়ে এরিনকে জড়িয়ে ধরলো। কি হয়েছে নিয়া, এখানে কেন? আর এরাই বা কারা তোমাকে আক্রমণ করার জন্য আসতেছে? সে কথা পরে বলছি, তুমি আগে তাদেরকে আটকাও, তারা আমাকে ধরে বাবার কাছে নিয়ে যাবে। বাবার কাছে তো নিয়ে যাব, তাতে কি হয়েছে? অনেক সমস্যা আছে, তোমাকে একটু পরে বলি। তুমি আগে আমার কথাটা শুনো, তাদেরকে তুমি আগে আটকাও। এদিকের লোকগুলো এরিনের নিকটে আসতেই এরিন তাদেরকে থেমে যাওয়ার জন্য বলল, কিরে তুই কে? আমাদের থামালি কেন? তোর সাথে যে আছে তাকে আমাদের হাতে তুলে দে, তাতে তোর মঙ্গল, তোকে তোর জীবন উপহার দিয়ে দিব। এত সোজা নাকি? তারপর এরিন ম্যাজিক পাওয়ার দিয়ে একটা তলোয়ার বানালো আর তাদের দিকে ছুড়ে দিল। তলোয়ারগুলো তাদের সবার মাথাগুলো শরীর থেকে আলাদা করে আবার এরিনের কাছে তলোয়ারটা ফিরে আসলো। মুহূর্তের মধ্যে সকলেই সেখানে মারা গেল। তারপর বলো কি হয়েছে? তুমি আবার দৌড়ে আসছো কেন? আর তোমার বাবা কি করছে? আসলে আমার বাবা একজন শয়তানের উপাসক। তিনি শয়তানের কাছ থেকে একটা শক্তিশালী তলোয়ার পাওয়ার আশায় অনেকগুলো মানুষকে বলি দিয়েছিল। বলি দেওয়ার জন্য অনেকের প্রয়োজন ছিল। অনেক রাজ্যের রাজাকে বাবা লোভ দেখিয়ে তারপর এসব মানুষ জোগাড় করেছে। এখানে মানুষ বলতে মনস্টারকে বোঝানো হচ্ছে। অবশ্য তলোয়ারটা কিছুদিন আগে থেকে ব্যবহার করতে পারছে, কিন্তু সমস্যা হলো যে আমার বাবাকে সম্পূর্ণরূপে শয়তান আয়ত্ত করে নিয়েছে। কিছুদিনের মধ্যে এদিকে বাবার ভিতর থেকে থাকা আত্মাটাকে মেরে ফেলছে। তাই এখন আর বলতে গেলে উনি আর আমার বাবা নয়। এদিকে শয়তানটা আবার আমাকে বিবাহ করতে চায়। আবার কিছুক্ষণ আগে দুজন এঞ্জেল গিয়েছিল আমাদের রাজ্যে। মহিলাটার একটা হাত কাটা আর পুরুষটার রয়েছে। অবশ্য তাদের কথোপকথন একটু বুঝেছি যে তারা অনেক শয়তানের ভক্ত। মূলত তারা আমাকে আক্রমণ করার কথা বলেছিল। আজ নাকি সকল ডার্করা তোমার উপর আক্রমণ করবে। এ কথা আমি দরজার ওপাশ থেকে শুনছিলাম। হঠাৎই দরজার পাশে থাকা ফুলদানিটা নিচে পড়ে গেল। তারা শব্দ এর দিকে অনুসরণ করে তাকাতেই আমাকে দেখে ফেলে। তাই আমি জীবন বাঁচানোর জন্য এদিক দিয়ে পালিয়ে এসেছিলাম, আর মাঝখানে তোমার সাথে দেখা হয়ে গেল। কিন্তু তুমি অ্যাঞ্জেল রাজ্যের কি করো? তারপর এরিনের সাথে ঘটে যাওয়া সকল ঘটনাই নিয়াকে বলল। এবার নিয়া বুঝতে পারলো যে মহিলা তার হাত কাটা কেন। এখন কি করবে এরিন? এখন আর কি করব? যা করার যুদ্ধের ময়দানে করতে হবে। চলো আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। তারা হয়তো এতক্ষণে চলে এসে গেছে, আমাদের প্রায় কাছাকাছি। শুধু এখন ওপরে ওঠার পালা।
আর যদি তারা কোনো মতে হেভেনে ঢুকতে পারে তাহলে এই রাজ্যের নিষ্পাপ একটা অ্যাঞ্জেলও বাঁচতে পারবে না মনে হয়। তাই আমাদের যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। তাদের এদিকে আসতে দিলে অনেক ক্ষতি হতে পারে। চলো যুদ্ধের ময়দানে যাওয়া যাক। মা বাবাকে জানানো যাবে না, জানালে অনেক সমস্যা হতে পারে। চলো তাহলে যাওয়া যাক। তারপর তারা হ্যাভেন থেকে বাইর হয়ে নিচের দিকে যেতে থাকলো। কিছুটা নিচে নামতেই দেখতে পেল যে অনেকগুলো ডার্ক সৈনিক উপরের দিকে উঠতে লাগলো। এরিন তাড়াতাড়ি গ্র্যাভিটি কন্ট্রোল করে সবাইকে থামিয়ে দিল। এবার এরিন নিচের দিকে ইশারা করতেই সবাই দ্রুত গতিতে নিচে পড়ে যায়। এতে করে অনেকেই মারা যায়। এবার এরিন আস্তে আস্তে নিচের দিকে নামলো। বিপক্ষে দিকে তাকিয়ে এরিন অনেকটা অবাক হয়ে গেছে, কারণ বিপক্ষে রয়েছে প্রচুর সৈনিক। নিয়া এর বাবা, সেনাপতি, মন্ত্রী আরো অনেক। তবে নিয়ার বাবা একটা ব্ল্যাক ড্রাগনের পিঠে চড়ে আছে। এরিন নিয়ার চারিদিকে একটা ব্যারিয়ার বানিয়ে দিল। নিয়া, তুমি এটা থেকে বাহির হবে। আচ্ছা। তারপর এরিন একটু সামনে এগোতেই তার দিকে অসংখ্য ম্যাজিক্যাল তীর আসতে থাকলো, অনেক পাওয়ারফুল ব্ল্যাক তীর। এরিন এবার অ্যাঞ্জেল রূপ নিল। যখনই তার দিকে ব্ল্যাক তীরগুলো আসছিল ঠিক তখনই এরিন তার ডানাগুলোকে জোরে একটা ঝাড়ি দেয়। ঝাড়ি দেওয়ার ফলে একটা পালক বাইর হয়ে যায় ডানা থেকে। এবার পালকটা ওই তীরগুলোর দিকে যেতে থাকে। পালকটা তীরগুলোর যত নিকটে যাচ্ছে তার আকার পরিবর্তন হয়ে অনেক বড় পালকের রূপ নিল। এবার পালকটা সবগুলো তীর তার দিকে টেনে নিয়ে গেল, ফলে সবগুলো তীর পালকের ভিতরে চলে গেল। এবার পালকটা তীরগুলোকে ভিতরে নিয়ে একটা গোল আকৃতির বলের রূপ নিল। এবার এরিন বলটাকে ডার্কদের দিকে ইশারা করলেই ওইদিকে যেতে থাকলো। বলটা ডার্ক সৈনিকদের মাঝে পড়লো। এতে করে ওই জায়গার প্রায় সকলেই মারা গেছে। যারা মারা গেছে তারা ডার্ক সৈনিকদের 1/3 প্রায়। এবার কিং, লুসিফার, শয়তান, নিয়ায়ের বাবা অনেকটা রেগে গেছে। এভাবে সৈনিক মরলে তো তার হার নিশ্চিত। এবার পিছন থেকে বাইর হলো একজন। এরিন তাকে দেখে তো অবাক হয়ে গেছে, কারণ তিনি হলো তার স্কুল জীবনের প্রধান শিক্ষক আর ভার্সিটির একজন সাধারণ শিক্ষক। কিন্তু এরিন কোনোভাবেই বুঝতো না যে উনি একজন প্রধান শিক্ষক হয়ে ভার্সিটির সাধারণ শিক্ষক হয়ে কি লাভ করলেন। তারপর ওই শিক্ষক আর বাকি 2 ভাগের 1 ভাগ ডার্ক সৈন্য এরিনের দিকে আক্রমণ করতে আসছে। কিন্তু ডার্ক সৈন্যরা এরিনের প্রায় কাছাকাছি আসতেই ধোঁয়ার পরিণত হয়ে মিলিয়ে গেল। এদিকে হঠাৎই এরিনের উপর কিল ঘুষি লাইটিং বল দিয়ে একসাথে আক্রমণ করতেছে ডার্ক সৈন্যরা। এদিকে এরিন ওই সৈনিকদের দেখতে না পাওয়ার কারণে আঘাতগুলো এড়িয়ে চলতে পারতেছে না। হঠাৎই এরিনের বুকে একটা ছুরি ঢুকে যায়। এরিন সামনে তাকিয়ে দেখে যে তার সেই শিক্ষক তাকে আক্রমণ করছে। এরিন আর কিছু না বলে শিক্ষককে গলায় ধরে মাটিতে এক আছাড় দিল। শিক্ষকের তো জান বাইর হবার উপক্রম। এবার এরিন শিক্ষকের দিকে আস্তে আস্তে এগোতে থাকে, আর অপরদিকে ডার্করা তার উপর বিভিন্ন ধরনের আঘাত করেই যাচ্ছে। কিন্তু এরিনের কাছে এসব মশার মতো লাগছে। দেখো এরিন, কাছে আসবা না। আমি কিন্তু তোমার শিক্ষক হই। ছোটবেলা থেকে কিছুদিন আগ পর্যন্ত তোমাকে পড়িয়েছি। দয়া করে আমাকে মাফ করে দাও। ছাত্ররা ভুল করলে তা মাফ করা যায়, কিন্তু কোনো শিক্ষক ভুল করলে তা কখনো মাফ করা যায় না। তাছাড়া এখানে আমি যুদ্ধ করতে এসেছি, কাউকে মাফ করার জন্য না। তাছাড়া আপনি একজন শিক্ষক হয়ে এটা করলেন কি করে? হঠাৎই শিক্ষকটি ভ্যাম্পায়ারের রূপ নিয়ে এরিনের কাঁধে কামড় দিল। এদিকে এরিনের খুব হাসি পাচ্ছে। এদিকে শিক্ষকের দাঁতগুলো হঠাৎই এরিনের ঘাড়ে আটকে গেছে। মনে হচ্ছে তার শরীর থেকে সমস্ত মাংসপিণ্ড সহ তার দাঁতের মাধ্যমে এরিনের ভিতরে চলে যাচ্ছে। কিছুক্ষণের মাঝেই শিক্ষকটি একটা কঙ্কালে পরিণত হয়ে গেছে। এবার এরিন একটা হাসি দিয়ে কঙ্কালের মাথায় একটা টোকা দিল। কঙ্কালটা গিয়ে কিং এর পায়ের নিকটে গিয়ে পড়ল। কিং কিছুটা অবাক হয়ে গেছে। এবার হঠাৎই এরিনের চোখে কোনো ডার্ক সৈন্য আক্রমণ করলে এরিনের রাগ উঠে যায়। এবার এরিন একটা ফায়ারম্যান এর রূপ নিল। দেখতে অনেকটা বড়। শরীরের চারিদিক থেকে লাভা বাইর হতে থাকলো। লাভাগুলো যেই জায়গায় পড়ছে সেই জায়গাটা গুলোও লাভায় পরিণত হচ্ছে। আবার সব লাভাগুলো এরিনের ভিতরে প্রবেশ করে যাচ্ছে। এবার এরিন হা করে চারিদিকে সকল বাতাস তার মুখের মাঝে নিয়ে গিলে ফেলে দিছে। এদিকে যারা অদৃশ্য হয়ে এরিনকে আক্রমণ করেছিল তারা সবাই বাতাসের সাথে সাথে এরিনের পেটের মাঝে চলে যাচ্ছে। এদিকে যারাই এরিনের মুখের মাঝে যাচ্ছে তারাই মারা পড়ে যাচ্ছে।
একে একে যারা আক্রমণ করতে এসেছিল তারা সবাই মারা গেছে। এবার এরিন স্বাভাবিক রূপে আসলো, কিন্তু তার কাপড়ের সমস্যা হবে দেখে সে আগে ম্যাজিক্যাল একটা পোশাক বানিয়ে পরে ফেললো। এবার কিং তার বাহনকে এরিনের দিকে আক্রমণ করতে পাঠিয়ে দিল। এরিনও তার স্টিকিকে তার দিকে আক্রমণ করার জন্য পাঠালো। অপরদিকে স্টিকিকে দেখে কিং সাথে তার বাহন সবাই অনেকটা অবাক, সাথে ভয়ও পেয়ে গেল। স্টিকি সামনে এগোনোর সময় তার রূপ পাল্টিয়ে একটা ফায়ার ড্রাগনের রূপ নিল, যা দেখে কিং এর বাহন অনেকটা ভয় পেয়ে গেছে। সে যখনই পালিয়ে যাবে ঠিক তখনই স্টিকি এসে পিছনের থেকে গিলে ফেলে তাকে। অনেক দিনের প্রতিশোধ পূরণ করলো, সাথে সাথেই হজম করে ফেলে ওইটাকে। এদিকে কিং স্টিকির পাওয়ার দেখে অনেকটা ভীতু হয়ে গেছে। এবার স্টিকি ক্ষিপ্র গতিতে গিয়ে কিং এর বাদে সকলের গলা শরীর থেকে আলাদা করে গিলে ফেললো, সবাই গলা ছাড়া। এবার স্টিকি গিয়ে এরিনের কাঁধে একটা ছোট পাখির রূপ নিয়ে বসে গেল আর পা দিয়ে নাক মুখ খোঁচাতে লাগলো। ঘটনাটা এত তাড়াতাড়ি হলো যে কিং এর কিছুই বুঝতে পারলো না। হঠাৎই পিছন থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। কিং পিছনে তাকিয়ে দেখে যে তার পিছনে দাঁড়িয়ে থাকা সকল যোদ্ধারা নিচে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করছে। রক্তে মাখামাখি হয়ে গেছে সম্পূর্ণ যুদ্ধস্থল, কারো গলা নাই। এবার কিং এরিনের দিকে দৌড়ে যেতে থাকলো, এরিনও আসতে থাকলো। এবার শুরু হলো তাদের তলোয়ার যুদ্ধ, কেউ কারো থেকে কম নয়। হঠাৎই যখন কিং এরিনের বুকে বরাবর তলোয়ার বসাতে যাবে ঠিক তখনই এরিন তার ব্লাড তলোয়ারটা বাহির করলো, আর এরিনের তলোয়ারটা দিয়ে কিং এর তলোয়ারটা বাঁকিয়ে তার নিজের বুকের মাঝেই ঢুকিয়ে দিল। কিং সাথে সাথে সেখানে পটে গেল, তার সম্পূর্ণ শরীরটা তলোয়ার শুষে নিচ্ছে। কিছুক্ষণের মাঝে কিং এর সম্পূর্ণ শক্তি তলোয়ারটা শোষণ করে নিল। এখন কিং এর শরীরটা অনেকটা শুকিয়ে গেছে। এদিকে নিয়া তার বাবার এমন অবস্থা দেখে যেই তার দিকে দৌড়ে ব্যারিয়ারটা পার করলো ঠিক তখনই এরিনের পিছন থেকে একটা তলোয়ার এসে নিয়ার গলা কেটে চলে যায়। সাথে সাথেই নিয়া সেখানে মারা যায়। এরিন গিয়ে তাড়াতাড়ি নিয়াকে জড়িয়ে ধরলো আর বাচ্চাদের মতো কান্না করতে থাকলো। হঠাৎই নিয়ায়ের আত্মা জোরে জোরে হাসতে থাকে। এরিন সেই দিকে তাকালে নিয়ায়ের আত্মা বলে, আমি প্রতিশোধ নিতে আসব, এটার ফল ভোগ করার জন্য প্রতীক্ষায় থাকিস। এটা বলেই হাওয়ায় মিলিয়ে গেল। এদিকে এরিন জোরে চিৎকার দিয়ে না বলে। হঠাৎ পিছনের দিকে তাকালে দেখে যে তার বাবা মা দাঁড়িয়ে যে আছে। শেষে তোমরা এটা করলা? কেমনি পারলা এটা করতে? আমরা ইচ্ছে করেই করি নাই, কেউ আমাদের হাত পা নিয়ন্ত্রণ করতেছে। আর কিছু বলতে পারলো না। হঠাৎই দুইটা তলোয়ার এসে তাদের গলা কেটে ফেলে। তারা দুজনেই মাটিতে লুটিয়ে পড়লো। এরিন গিয়ে তার বাবা মা এর কাছে গেল। একদিকে তার বাবা মা আর কাটা মাথা পড়ে আছে, আর একদিকে এরিন গিয়ে তার মৃত মা বাবাকে জড়িয়ে ধরলো। এরিন তার মা বাবা এর কাছে গেল। একদিকে তার বাবা মায়ের কাটা মাথা পড়ে আছে, অপরদিকে তাদের বাকি অংশ পড়ে আছে। এরিন গিয়ে তার বাবা মায়ের বাকি শরীরের কাছে গিয়ে বসলো আর জোরে জোরে কান্না করতে থাকলো। হঠাৎ এরিন পিছনে কি জাতীয় শব্দ পেয়ে তাকালো। পিছনে তাকিয়ে তো এরিন অনেক অবাক, কারণ পিছনে রয়েছে জাকির আর রেজিনা। কি রে এরিন, কান্না করছিস কেন? খুব কষ্ট লাগছে বুঝি? কাঁদিস না, সব কষ্ট সহ্য করতে হয়, যেমন আমি সহ্য করছি। দেখ, আমার চোখে কোনো কান্না নেই। একটু আগে তুই আমার বাপকে মেরেছিস, তারপরও দেখ আমার চোখে কোনো কান্না নেই। কে তোর বাপ? কেন মনে নেই? একটু আগে যে তুই একজন শিক্ষককে মেরেছিলি, উনি আমার বাপ ছিল, আর তুই আমার বাপকে মেরেছিস, তাতে আমার কোনো দুঃখ নেই। বড় কোনো কিছুই পেতে হলে এইসব ছোট কিছু ত্যাগ করতে হয়। এটা বলে জাকির এরিনের গলা বরাবর তলোয়ার দিয়ে আঘাত করতে যাচ্ছে। স্টিকি ব্যাপারটা বুঝতে পেরে জাকিরের দিকে আক্রমণ করার জন্য এগোতেই জাকিরের তলোয়ারের কোপে এরিনের গলা মাটিতে পড়ে যায়। আর একটু দূরত্বের জন্য স্টিকের আক্রমণটা সফল হতে পারল না। সাথে সাথে স্টিকিও নিচে পড়ে কাতরাতে লাগলো। এদিকে এরিনের মাথা আলাদা হয়ে অনেকটা দূরে পড়ে আছে। এরিনের কাটা মাথার দুই চোখ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লো। রক্তটা মাটিতে পড়ার সাথে সাথেই এটি শোষণ করে ফেললো মাটি। এবার এরিনের কাটা শরীরের দিকে খেয়াল করলো জাকির। কাটা শরীরের থেকে রক্ত যেই মাটিতে পড়তে যাচ্ছে ঠিক তখনই জাকির গিয়ে এরিনের শরীরটা তুলে দিয়ে উল্টো করে হাড় করলো, কিন্তু ভাগ্য সহায় হতে পারলো না। তার আগেই রক্তের ফোঁটা মাটিতে পড়ে গেল। মাথার থেকে বাইর হওয়া রক্ত মাটিতে উপরে ভাসমান হলেও আর শরীর থেকে বাইর হওয়া রক্ত গিয়ে ওই রাজ্যের সাথে গিয়ে মিলল। একত্র রক্তটার সাথে মাটির সাথে বিলিয়ে গেল।
এদিকে জাকির অনেকক্ষণ হা করার পরেও যখন তার মুখে রক্ত পড়ে নাই, ঠিক তখনই উপরের দিকে তাকিয়ে দেখে তার এক ফোঁটাও রক্ত নাই। জাকির অনেক রাগান্বিত হয়ে গেল। এবার সে এরিনের শরীরটাকে ছুঁড়ে ঢিল মেরে অনেক দূরে ফেলে দিল। আস্তে আস্তে এরিনের কেটে যাওয়া মাথা ও শরীর মাটিতে মিলিয়ে গেল। এই শালা এরিনের জন্য কোনো কাজই সফল করতে পারে না। জীবিত থাকতেও আমাকে সফল করতে দেয়নি, আর মৃত হয়েও না। হঠাৎ জাকির রেজিনার দিকে তাকিয়ে এক শয়তানি হাসি দিয়ে বলতে থাকলো, একটা পাইনি তো কি হয়েছে, তার জন্য একটা তো আছেই। এটা আমার জন্য অনেক সুখম হবে। বর্তমানে তো কেমন লাগলো একজন আদর্শ মানুষের জীবন কাহিনী? ইচ্ছা করলে তোমরা এমন হতে পারবা, শুধুমাত্র নিজের মনোবল ঠিক রাখতে হবে। গল্পটা তো অনেক ভালো লাগছে, তবে শেষের দিকটা ভালো লাগে নাই, খুব কষ্ট লাগছে। তবে এসব কল্পনাতেই সম্ভব। যাই হোক, চলো আমরা বাসায় চলে যাই, প্রায় সন্ধ্যা হয়ে এলো। চলো তাহলে। তো বাচ্চারা, তোমরা সবাই নিজ নিজ বাসায় চলে যাও, সন্ধ্যা হয়ে এলো প্রায়। নিঝা, চলো যাওয়া যাক। তারপর তারা বাসায় চলে আসলো। মা, তাড়াতাড়ি খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। সেই কোন সময় থেকে গল্প শুনে শুনে যেন কান ঝালাপালা হয়ে গেছে। আচ্ছা তুই বস, আমি তোকে খাবার দিচ্ছি। তারপর নিঝা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। অপরদিকে সাইবার এলিসা তাদের ভার্সিটিতে চলে আসলো। একটা কথা বলে রাখা ভালো, এরিনদের সময় যা কিছু ছিল এখন সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। কেন সেটা একটা রহস্য। এখন তাদের জন্য স্কুল ভার্সিটি সব এখন ভিন্ন জায়গায় হস্তান্তর হয়ে গেছে। এই 43 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে আছে। তো এলিসা, কি দেখো এটা? এটা তো কোনো সুন্দরী না। আমাদের ইতিহাস ম্যাজিক্যাল বুকে উল্লেখ করা আছে যে আজ থেকে 43 বছর আগে পড়ার জন্য যে স্কুল ভার্সিটি ছিল এটা অনেক সুন্দর ছিল। আর এটা দেখো, অনেকটা হাওয়ার উপর ভেসে আছে, না আছে মাটিতে, না আছে আকাশে। আস্তে আস্তে সব জানতে পারবে। তাড়াতাড়ি চলো, পরে আবার প্রিন্সিপালের কক্ষ লাগিয়ে ফেলবে, তখন আর আমরা কিছুই করার থাকবে না। চলো তাহলে। তারপর তারা প্রিন্সিপালের কক্ষের দিকে চলে গেল। অপরদিকে তোকে আর কতবার বলবো যে দিব দিব, তারপর তুই এমন করিস কেন? আর একবার যদি এমন করিস তাহলে তোর জন্য শাস্তি পেতে হবে। আচ্ছা প্রভু, এই নিন আপনার আজকের প্রসাদ। 12 বছরের সাবালিকা, এই নিয়ে আপনাকে প্রায় 1000-এর মতো প্রসাদ দিলাম। একবার আমার কথাও ভাববেন। আচ্ছা যা, কালকে তোর ছেলেকে আর তোকে এই প্রসাদের বাকিটা দিয়ে দিব। এখন যা, বিরক্ত করিস না, আমাকে ভোগ করতে দে। আচ্ছা প্রভু। তারপর লোকটি মেয়েটিকে তার প্রভুর দিকে ছুঁড়ে মেরে বাইরের দিকে চলে যাচ্ছে। আজ পর্যন্ত লোকটি তার প্রভুকে দেখতে পায়নি, শুধু তার কথা শুনতে পেরেছে। কিছু দূর যেতেই মেয়েটির আর্তনাদ চিৎকার শুনতে পাচ্ছে। লোকটি একটা হাসি দিয়ে চলে গেল। শুধু পরের দিন সকালবেলার অপেক্ষা। মেয়েটি মৃত আর জীবিত যাই হোক না কেন, তারা এটিকে ভোগ করবে। তারপর আবার মাংসগুলোকে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলবে। দুই বাপ বেটা, এটা যেন তাদের প্রতিদিনের রুটিন হয়ে গেছে। এদিকে সাইফ আর এলিসা প্রিন্সিপালের অনুমতি নিয়ে তার কক্ষে প্রবেশ করলো। আরে সাইফ জি, কেমন আছো? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো তোমার সাথে মেয়েটি কে? আসলে ওর নাম হলো এলিসা, আমার হবু বউ। আমাদের সাথে ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক। দয়া করে যদি তাকে এখানে ভর্তি করাতেন তাহলে অনেক ভালো হতো। এভাবে বলতেছো কেন? আমাদের ভার্সিটির মাঝে এখনো অগণিত সিট খালি আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। তারপর প্রিন্সিপাল একটা খালি কাগজ বাহির করলো। এটা পূরণ করে দাও। তারপর কাগজটা এলিসার মুখের সামনে ধরলে এটা নিজে নিজেই পূরণ হয়ে যায়। তারপর সাইফ কাগজটা প্রিন্সিপালের কাছে জমা দিল। প্রিন্সিপাল একটা রুমের চাবি দিল আর বলল যে কাল থেকে এরিনের সাথে ক্লাস করার জন্য। আসলে এখানে অতীত এর ইতিহাস, ম্যাজিকের বিদ্যা আর সাথে আরো অনেক কিছু শেখানো হয়। তারপর তারা বিদায় নিয়ে চলে যায়। পরের দিন সকালের দিকে সাইফ আর এলিসা প্রস্তুত হয়ে ক্লাসের দিকে যাচ্ছে আর নানা ধরনের কথা বলছে। আসলে এখানে মেয়ে আর ছেলেদেরকে এক হোস্টেলেই বিভিন্ন রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে, তাই তারা দুজন প্রায় পাশাপাশি রুমেই থাকে। আর একটা কথা, এই হোস্টেলে তারা থাকে যাদের বাসা দূরে অথবা কেউ সময় মতো আসতে পারে না তাদের জন্য।
অনেকে আবার যারা উঠতে পারে মনস্টার তারা হোস্টেলে থাকে না, বাকিটা নিজ দায়িত্বে বুঝে নেবেন। তারপর তারা কথা বলতে বলতে ক্লাসের দিকে যেতে থাকলো। ক্লাসে যেতে হলে একটা বাগানের মাঝে দিয়ে যেতে হয়। অবশ্য বাগানটা অনেক সুন্দর। সাইফ গিয়ে বাগান থেকে একটা ফুল এনে এলিসার চুলে লাগিয়ে কপালে একটা চুমু দিল। আরে সাইফ, কি করছো তুমি? লোকে দেখলে কি বলবে? আরে কে কি বলবে? আমি আমার হবু বউকে ফুল দিয়েছি, তাতে কে কি বলবে? চলো যাও যাক। তারপর তারা যেতে থাকলো, কিন্তু হঠাৎই একটা কালো কালারের তলোয়ার এসে সাইফের হাতে ঢুকে অপর দিকে বাইর হয়ে যায়। সাইফ তাড়াতাড়ি পিছনে তাকিয়ে দেখে যে একটি কালো পোশাক পরা লোক দৌড়ে চলে গেল। সে আর কিছু বলতে পারে নাই, সাথে সাথে নিচে পড়ে গেল। আসলে তলোয়ারটি ছিল একটা বিষ মাখা তলোয়ার, তাই তাড়াতাড়ি তার শরীরে প্রভাব ফেলে দেয়। এদিকে আর একটুর জন্য মারতে পারলাম না, সমস্যা নেই, পরের বার আর বাঁচতে পারবে না। অপরদিকে নিজার শরীর আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। শরীরের ব্যথার জন্য চিৎকার দিচ্ছে। প্রতিটা চিৎকারে সম্পূর্ণ রাজ্যটা যেন কাঁপাকাঁপি শুরু করে দিছে। এদিকে সাকিব হঠাৎ চিৎকারের শব্দ নিজার নিকটে গিয়ে তার অবস্থা দেখে অনেকটা ভীত হয়ে গেছে। এটা কি করে হতে পারে? ও তো আমার সাথেই ছিল। হোয়াং নিজার শরীরটা ভালো করে পরীক্ষা করে দেখলো যে তার শরীরে কোনো আঘাত নেই। এখন কি করবে এটাই ভাবছে সাকিব। আর নিজা অনুভব করতেছে যে তার শরীরে বিভিন্ন সবকিছু যেন গলে পানি হয়ে যাচ্ছে। অপরদিকে সাইবও একই রকম অবস্থা। তাদের ভার্সিটির প্রিন্সিপালও চেষ্টা করতেছে যেন তাকে কোনো মতে হিল করে সুস্থ করা যায়, কিন্তু কিছুতেই হচ্ছে না। প্রিন্সিপাল নিরাশ হয়ে এক সাইডে মন খারাপ করে বসে আছে। আস্তে আস্তে তার ফর্সা শরীর কালো হয়ে যাচ্ছে। এলিসা তো সাইবের জন্য কান্না করতে করতে বেহুশ হয়ে যাবার উপক্রম। এদিকে সাকিব নিজাকে হিল করার চেষ্টা করতেছে, কিন্তু তাতে তেমন বেশি একটা হিল হচ্ছে না। একটুখানি হিল হচ্ছে, আবার সাথে সাথে ওই রকমই হয়ে যাচ্ছে। এদিকে নিজার শরীর অতিরিক্ত বিষের প্রভাব পড়ার কারণে সে আর কথা বলতে পারছে না। শরীর আস্তে আস্তে আশার হয়ে যাচ্ছে। হঠাৎই সাকিবের মনে হলো এরিন যে তাকে এক ধরনের পাতা খাইয়ে তার শরীর বিষের প্রভাব কাটিয়েছিল, তাহলে তার রক্তে তো এখনো ওই পাতার গুণাগুলি আছে। সাকিব তাড়াতাড়ি একটা চাকু এনে তার হাতের রক কেটে ফেললো। এবার রক্তটা নিজার মুখে হা করিয়ে তার ভিতর রক্তগুলো দিয়ে দিচ্ছে। রক্তগুলো সরাসরি কাজ করা শুরু করে দিচ্ছে। আস্তে আস্তে নিজার শরীরে কালো রং কেটে যাওয়া শুরু করে দিচ্ছে। কিছুক্ষণের মাঝেই তার সম্পূর্ণ শরীরের রং ঠিক হয়ে গেছে। এইদিকে সাকিবের অনেকক্ষণ রক্ত দেওয়ার কারণে কিছুটা দুর্বল হয়ে গেছে। এবার সাকিব নিজেই নিজেকে হিল করে দিল। নিজার বাবা মা সাকিবের এসব কাণ্ড দেখে অনেকটা অবাক হয়ে গেছে। শাকিল দৌড়ে গিয়ে তার বাবাকে ধরে নিজার পাশে শুইয়ে দিল। তারপর সাকিব তাদেরকে চলে যেতে বললে তারা বাইরে থেকে দরজা চাপিয়ে চলে যায়। নিজার চেহারাটা এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। নিজার চেহারাও দেখতে অনেক সুন্দর। রাজ্যের সকল মেয়েরা তাকে এক নজর দেখার জন্য পাগল, কিন্তু নিজা অনেকটা শরম পায় অন্য কেউ তার দিকে তাকিয়ে থাকলে, তাই সে বেশি একটা বাইরে যায় না। মাঝে মাঝে সাকিব রাজ্যের বাচ্চাদের তাদের প্রাসাদে নিয়ে আসে নিজার সাথে একটু সময় দেওয়ার জন্য। নিজা তাদেরকে নিয়ে ছাদে বসে গল্প করে। নিজার বয়স 19 বছর হলেও তার কথাবার্তার ধরন এখনো বাচ্চাদের মতোই রয়ে গেছে। সাকিব আর নিজা দুজনেই ঘুমিয়ে গেল, শুধু পরের দিন নিজার জ্ঞান ফেরার অপেক্ষা। অপরদিকে সাইফের শরীরের কালো রং হঠাৎ পরিবর্তন হয়ে স্বাভাবিক হয়ে গেল। এদিকে সবাই সাইফের দিকে তাকিয়ে অনেকটা অবাক হয়ে গেছে। এটা কি করে হতে পারে? আমি এত চেষ্টা করেও তাকে হিল করতে পারিনি, আর এখন হঠাৎ করে কি করে সম্পূর্ণ ঠিক হয়ে গেল? এটা তো অনেক অবাক করার বিষয়। কি থেকে কি হয়ে গেল? যাই হোক, যা হয়েছে তো ভালো হয়েছে। কালকের মাঝেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তাকে একটু বিশ্রাম নিতে দিলেই হয়। এলিসা, তুমি একটু তার দিকে খেয়াল রেখো। কোনো সমস্যা হলে আমাকে বলবে। আর হ্যাঁ, জ্ঞান ফিরলে আমাকে খবর দিও। জি স্যার। তারপর প্রিন্সিপাল এলিসার মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা কইরো না, সব ঠিক হয়ে যাবে। তারপর চলে গেল। এলিসা এবার সাইবের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ তার নজর গেল স্টাইভের লাল ঠোঁটের মাঝে। তারপর সে তার এক আঙ্গুল দিয়ে ঠোঁটগুলোকে এদিক সেদিক করে খেলা করতে থাকে। এক সময় সাইবের ঠোঁটে একটা গভীর চুমু খেয়ে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা সাইবের আগেই এলিসা ঘুম থেকে উঠে গেল। এবার শুধু সাইবের জেগে ওঠার অপেক্ষা। সাইব আস্তে আস্তে চোখ খুলতেছে, দেখেই এলিসা দৌড়ে গিয়ে প্রিন্সিপালকে ডেকে আনে। এসে দেখে সাইব উঠে বসে আছে। তো সাইব বাবা, কেমন লাগছে আজ তোমার শরীরটা? এই তো আগে থেকে কিছুটা ভালো। কাউকে আক্রমণ কে কে করেছে তোমার উপরে? আমি তার চেহারা দেখতে পারিনি,
তার সম্পূর্ণ শরীর এক ধরনের কালো কাপড় দিয়ে ঢাকা ছিল, তাই বুঝতে পারিনি। আর তলোয়ারটা কোথায়? এই নাও, এটা সেই তলোয়ার যেটা দিয়ে তোমার উপর আক্রমণ করা হয়েছিল। তলোয়ারটা সাইফের হাতে দিয়ে এটা একটা সাধারণ তলোয়ার, তবে এটার মাঝে অনেক বিষাক্ত তরল মাখা ছিল, তাই তোমার উপরে এর প্রভাব বেশি পড়েছে। তবে একটা আশ্চর্যজনক বিষয় হলো আমরা তোমাকে হিল করতে পারি নাই, কিন্তু হঠাৎ করে তুমি নিজেই হিল হয়ে গেলে। কিন্তু এটা কেমনে হয়েছে আমি ভাবতে পারি নাই। আমিও তো অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম। আমি সেটাই ভাবছি, কিন্তু কে আমাকে আক্রমণটা করেছে সেটাই ভাবছি। আমি তো কারোর সাথে কোনো খারাপ কাজ বা কাউকে কিছু বলিনি, তাহলে আক্রমণটা করলো কে? আচ্ছা, সেসব কথা বাদ দাও, আর ক্লাস করতে হবে না, কাল থেকে ক্লাস করো। আমার কিছু কাজ আছে তাই আমি চলে যাই। এলিশা, তুমি ওর একটু খেয়াল রেখো। তারপর প্রিন্সিপাল চলে গেল। অপরদিকে নিঝার আস্তে আস্তে চোখ খোলা দেখে যে তার দাদা তার সাথে তার পাশে ঘুমিয়ে আছে। কি হলো হঠাৎ? দাদাজি আমার পাশে ঘুমিয়ে আছে কেন? ওনার কি শরীর খারাপ নাকি? কি হলো দাদা, তোমার শরীর খারাপ নাকি? সাকিব চোখ খুলে দেখে যে নিঝা উঠে গেছে। নিঝার কথা শুনে সাকিব কিছুটা অবাক হয়ে গেছে। তার চেয়ে রাতের কথা মনে নাই, এটা ভেবেই অনেকটা অবাক হয়ে যায়। না, তেমন কিছু না। তা তোমার শরীরের কি অবস্থা এখন? কেন, আগেরই মতো? আমার কি কিছু হয়েছিল নাকি? না, তেমন কিছু না। রাত্রে আমার ভয় করছিল তো, তাই তোমার পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কি, তুমি এত বড় হয়ে গেছো তারপরেও তোমার ভয় করে? চলো এবার হাত মুখ ধুয়ে খেতে আসো। কি, তুমি এত বড় হয়ে গেছো তারপরেও তোমার ভয় করে? চলো এবার হাত মুখ ধুয়ে খেতে আসো। তারপর নিঝা হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য টেবিলের নিকট গেল। এদিকে নিঝাকে দেখে তার বাবা মা যেই কিছু বলতে যাবে ঠিক তখনই সাকিব পিছন থেকে তাদেরকে কিছু না বলার জন্য ইশারা করলো। এদিকে ইশারাটা পেয়ে তারা নিশ্চুপ হয়ে গেল। খেতে আসো তাড়াতাড়ি, খেয়ে দিয়ে একটু বাহিরে বন্ধুদের সাথে খেলো গিয়ে। সারাক্ষণ কক্ষে বসে থাকলে হবে না, দাদার সাথে তো একটু নিনজা টেকনিক ব্যবহার করে শিখতে হবে। আরে মা, তোমাকে কতবার বলবো যে আমার এসব আর ভালো লাগে না। এর থেকে ভালো আমার ছবি আঁকা, অনেক শান্তি লাগে। কি দরকার এসব যুদ্ধ বিগ্রহ করে? কোনো দরকার আছে কি? আরে বাবা, শিখে রাখো, ভবিষ্যতে তো কাজে লাগতে পারে। একটু পরে তুমি তোমার দাদার সাথে যাবা, এটাই শেষ কথা। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাদের সাথে তো আর তর্কে পারবো না। এই তো লক্ষ্মী ছেলে আমার। হয়েছে হয়েছে, আর বাম দিতে হবে না। তারপর নিঝা খেয়ে দিয়ে সাকিবের সাথে বাইর হয়ে গেল। সাকিব তাকে বিভিন্ন ধরনের মজার কথা বলছে আর সে খিটখিটিয়ে হাসছে। এভাবে অনেকক্ষণ চলার পর নিঝা একটু সামনে তাকিয়ে দেখলো যে অনেকটা দূর একটা ঘর দেখা যাচ্ছে। ঘরটা দেখতে অবশ্য অনেক বড়, তবে সাইডে কোনো দেওয়াল নাই বা কোনো কিছুই নেই। একটা খোলা পরিবেশ। বাচ্চারা দেখা যায় তার প্রশিক্ষণ নিচ্ছে। কিছুটা তলোয়ারের শব্দ তার কানে আসছে। আচ্ছা দাদা, আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আসলে এখানে আমি সহ আরও অনেক শিক্ষক আছে যারা এখানকার সব বাচ্চাদের মার্শাল আর্ট ও নিনজা টেকনিক শেখায়। তাদের মধ্যে সবচেয়ে বড় গুরু আমি, তাই এখানে যাচ্ছি আমি। আর আজ থেকে তুমিও এখানে নিনজা টেকনিক শিখবে। জি আচ্ছা, কিন্তু আমার তো আর কিছু করার নেই। তোমরা তো আমাকে আটকে দিলে, তাই আমাকে তো ওখানে শিখতেই হবে। তবে আজ থেকে না শিখলে কি নয়? আজকে আমার ভালো লাগছে না। না, আজ থেকে তোমাকে শিক্ষা গ্রহণ করা শুরু করতে হবে। তবে তার আগে চলো তোমার মনটাকে একটু শান্ত করে নিয়ে আসি। যাবে কি আমার সাথে এক জায়গায়? চলো তাহলে। এমন কোনো জায়গা থাকলে তো আরো মজাই আলাদা। চলো তাহলে সেই জায়গায়। তারপর তারা হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের উপর উঠে গেল। এবার নিচের দিকে তাকিয়ে দেখো কেমন লাগছে চারিদিক। নিঝা নিচের দিকে তাকিয়ে তো অনেক অবাক হয়ে গেল, কারণ নিচে রয়েছে অসংখ্য পাখিদের মেলা, নাম না জানা অসংখ্য ফুল। কিছু দূরে দেখা যাচ্ছে যে একটা ঝর্ণা। ঝর্ণার পদদেশে তৈরি হয়েছে একটি রংধনু। এসব দেখতে আসলে অনেকটা স্বপ্নপুরীর মতো লাগছে। হঠাৎ নিঝার চোখ গেল একটা জায়গায়। সেখানে তলোয়ারের মতো একটা পাথরের ছাপ রয়েছে। দাদা, এটা কি এরিনের সেই ঘটনার সাথে মিল আছে? হ্যাঁ,
এখান থেকে সে তার প্রাপ্ত তলোয়ার পেয়েছিল। কিন্তু আমি যতদূর জানি সেখানে কোনো পাহাড় ছিল না, তাহলে পাহাড় কোথা থেকে আসলো? ওহ, তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি। এরিন যখন তার তলোয়ারটি নিচে চলে গিয়েছিল, তারপর হঠাৎ এই জায়গাটি ফুলে একটি পাহাড়ের উপর নিল। এরপর থেকেই এটা একটি বৈচিত্র্যময় জায়গা হয়ে গেছে। ও, তাহলে তো বুঝলাম। এরিন তলোয়ারটা নিয়ে ভালোই করেছে। তলোয়ারটি নেওয়ার ফলে আমাদের রাজ্যের সৌন্দর্য আগের অনেক উন্নয়ন হয়েছে। এক হিসাবে ভালোই হয়েছে। চলো তাড়াতাড়ি, আমাদেরকে আবার ট্রেনিং দিতে হবে। তারপর তারা আস্তে আস্তে হেঁটে ট্রেনিং এর জায়গায় চলে গেল। তারপর সাকিব সবার সাথে নিঝার পরিচয় করিয়ে দিয়ে নিঝাকে একটি ফাঁকা জায়গায় চলে গেল। তারপর সাকিব নিঝাকে তলোয়ার ধরার সিস্টেমগুলো দেখাচ্ছে, কিন্তু নিঝা কিছুতেই পারছে না। এভাবে অনেকক্ষণ দেখানোর পর নিজ হাতে তলোয়ার ধরার সিস্টেম কিছুটা আয়ত্ত করতে পারছে। প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে নিঝা আর সাকিব তাদের রাজপ্রাসাদের দিকে চলে গেল। নিঝা একটু ক্লান্ত হওয়ার কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। অপরদিকে সাহেবের শরীরটা অনেক ভালো হয়ে গেছে। চলো না, আজ দুজন মিলে একটু হেঁটে আসি। শরীর আর মন দুটোই ভালো হয়ে যাবে। মাঝখানে চেষ্টা করবো কোনো পার্টনার হতে পারে কিনা। চলো। আজ পর্যন্ত এদিক দিয়ে কোনো কিছুই তো দেখতে পারলাম না, দুদিন হয়ে গেল। চলো আজ চারপাশটার পরিবেশটা একটু দেখে আসি। হয়তো চারপাশে পরিবেশটা অনেক সুন্দর, তবে আমাদের সাবধানে থাকতে হবে। না জানি ঘাতক কোন দিক দিয়ে আক্রমণ করে বসে। চলো তাহলে। তারা দুজন দুজনের হাতে হাত রেখে বাইরের দিকে রওনা হয়ে গেল। অবশ্য সাইফের উদ্দেশ্য হলো একটা পার্টনার বানানো, হোক সে কম পাওয়ারফুল আর বেশি পাওয়ারফুল, তাও লাগবে তার। সাইফ ইচ্ছে করেই এলিসাকে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। দেখি, তুমি আমারে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছ, কিন্তু কেন? আরে প্রয়োজন আছে তো, আমার তো কোনো পার্টনার নেই, তাই পার্টনার খুঁজতে এবং তোমাকে সাথে নিয়ে ঘোরার জন্য এদিকে আসলাম আর কি। কেন, তোমার কি ভালো লাগছে না নাকি? এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। এরকম জঙ্গলে যখনই সময় পাই তখনই একা একা জঙ্গলের মধ্যে বাহির হই আর ঘুরে বেড়ানোর জন্য। ও মিস্টার, স্বার্থের জন্য দেখতে আসেন? যাই হোক, একসাথে দুটি কাজ করার জন্য এই নাটক? আগেই বললেই হতো। চলো মহারানী, তুমি কি কোনো কিছু শুনতে পাচ্ছ নাকি? শুনবো। একটু খেয়াল করে দেখো যে কি সুন্দর পাখি ডাকছে। চলো না, আমরা সেখানে গিয়ে পাখিটাকে দেখি। চলো তাহলে। তারপর তারা পাখিটার ডাক অনুসরণ করতে করতে কখন যে জঙ্গলের গভীরে চলে গেল তারা বুঝতেই পারে নাই। যখন তারা বুঝতে পারলো তখন তারা খেয়াল করে দেখলো যে তারা প্রায় জঙ্গলের মধ্যে প্রবেশে চলে গেছে। আরে, আমরা জঙ্গলের মধ্যপ্রদেশে চলে আসছি। আমি যতটুকু জানি জঙ্গলের মধ্যপ্রদেশে অনেক ভয়ানক ভয়ানক প্রাণী থাকে। তাড়াতাড়ি চলো। কিছুটা ধাক্কা দিয়ে কিন্তু সাইফ নড়ছে না, তাই সে আবারও ধাক্কা দিল। এবারও একই অবস্থা। কি হয়েছে সাইফ? কি আমার কথা শুনতে পারছো না নাকি? একটু সামনে তাকিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। ইলিশের সামনে তাকিয়ে দেখে যে এক বিশাল বড় পাখি। তবে দেখতে অনেকটা সুন্দর, চোখ ফেরানোর মতো না। তবে এলিসার কাছে পাখিটাকে অনেক ভয়ঙ্কর লাগছে। সাইফ, এখন কি করবে তাহলে? চলো আমরা পালিয়ে যাই। আরে কি বলো তুমি? আমি তো একটা পার্টনার করার জন্য মূলত জঙ্গলে এসেছি, আর তুমি বলছো চলে যেতে? এটা কি করে হতে পারে? তুমি একটু পাশে গিয়ে দাঁড়াও, দেখি আমি এটাকে পার্টনার বানাতে পারি কিনা। আর যদি এটাকে পার্টনার বানাতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আর আমাকে কোনো কষ্ট করে পার্টনার খুঁজতে হবে না। আশা করি এটাতে পার্টনার বানাতে পারবো। দেখো, তাহলে যদি পার্টনার বানাতে পারো তাহলে তো ভালোই। আমি এখানে দাঁড়িয়ে আছি। তারপর ইলিসা এক সাইফে গিয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড কারখানা দেখার জন্য অপেক্ষা করতে থাকলো। এদিকে সাইফ আস্তে আস্তে নেকড়ের রূপ নিয়ে পাখিটার কাছে যেতে থাকলো। এদিকে পাখিটার দিকে কিছু আসা শব্দ পেয়ে সাইফের দিকে তাকালো। সাইফ পাখিটার চোখগুলো দেখে অনেকটা ভয় পেয়ে গেল, কারণ এর আগে এসে এরকম চোখওয়ালা দেখতে পারেনি। কারণ পাখিটার চোখগুলো ছিল অত্যন্ত লাল। এ কেমন পাখি রে বাবা, মনে মনে বললাম।
এবার সাইফ যখনই পাখির দিকে ছুটে যাবে ঠিক তখনই পাখিটা তার পা দিয়ে সাইফকে একটু জোরে লাথি মারে। সাইফ গিয়ে অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়লো। এবার আর একবার আক্রমণ করার জন্য সাইফ পাখিটার কাছে আসতেই পাখিটা সাইফের দিকে আগুন ছুঁড়ে মারে। আগুনের গোলাটাকে এড়িয়ে সাইফ যখনই পাখিটার কাছে গিয়ে দাঁড়ালো ঠিক তখনই পাখিটা তাকে গিলে ফেললো। এদিকে সাইফের এরকম করুণ দশা দেখে এলিশা কান্না করে দিল। সে মনে করতেছে যে সাইফ মারা গেছে, কিন্তু হঠাৎ এসে লক্ষ্য করে দেখলো যে পাখিটা ছটফট করা শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে পাখিটা উল্টে পড়ে গেল। হঠাৎ সাইফ পাখিটার মাথার মধ্য দিয়ে তারপর বাইরে হলো। অপরদিকে মাথাটা চিরার ফলে তার মগজগুলো বাইর হয়ে গেল এবং মগজগুলো সাইফের শরীরে আঠালোভাবে লেগে আছে। এদিক দিয়ে সরাতে গেলে অপর দিকে লেগে যায়। হঠাৎ সাইফের এমন কাণ্ড কারখানা দেখে এলিসা নিজেকে ঠিক রাখতে পারল না। হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাবার উপক্রম। অবশ্য সাইফের শরীরটাকে অনেক দুর্গন্ধ বাইর হচ্ছে। এলিসা সাইফকে হাত দিয়ে ইশারা করে দূরে একটা ছোটখাটো পুকুরকে দেখালো, যেখানে গিয়ে সাইফ তার শরীরকে পরিষ্কার করতে পারে। সাইফ ইশারাটা বুঝতে পেরে তাড়াতাড়ি গিয়ে নিজের শরীরটাকে ভালো করে ধৌত করে এলিসার পাশে গিয়ে দাঁড়ালো। আসলে আমার কপালটাই খারাপ, যখন আমি কোনো পার্টনার বানাতে চাই তখনই সে মারা যায়। কিন্তু আমি তাদের একটাকে ইচ্ছে করে মারতে চাইনি, হঠাৎ আমার রাগ উঠেছে, তাই আমি তাদেরকে আর পার্টনার বানাতে পারি না। এখন বলো আমি কিভাবে একটা পার্টনার বানাতে পারি? পার্টনার বানানোর জন্য আমি ছোট থেকে অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও একটা ছোটোখাটো পার্টনার বানাতে সফল হতে পারিনি। এমনটা কেন হচ্ছে আমার সাথে? তার আমি হিসেব মেলাতে পারছি না। আচ্ছা যাই হোক, চলো আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে তো প্রায়। পরে গেলে আবার গেট লাগিয়ে ফেলবে, তখন আর ভিতরে যেতে পারবো না। তাহলে চলো। অপরদিকে শাকিল আর শারমিলা, আমার কক্ষে একটু তাড়াতাড়ি আসো তো, তোমাদের সাথে কিছু কথা বলার আছে। তারপর তারা সাকিবের কক্ষে চলে গেল। কোনো জরুরি কথা আছে নাকি বাবা? তোমাদের দুজনকে একটু জরুরি কথা বলার জন্য ডেকেছি। কি সেই কথা বাবা? আমি নিঝার একটি বিষয় নিয়ে খুব চিন্তিত আছি, কারণ নিঝা এখনো সেই ছোট বাচ্চাদের মতোই রয়ে গেছে। তার বুদ্ধি এখনো তেমনভাবে বৃদ্ধি পায়নি। আমি ভাবছি তাকে কোনো ভার্সিটিতে ভর্তি করে দিব। তবে সমস্যা হলো যে ওইখানে সে খাপে খাপ খেয়ে চলতে পারবে কিনা, কারণ সেইখানে রয়েছে অসংখ্য পাওয়ারফুল ছেলেমেয়েরা। আর পাওয়ারের দিক দিয়ে তো তোমরা জানোই যে নিঝা কতটা দুর্বল। সে সামান্য তলোয়ার ভালো করে ব্যবহার করতে পারে না। তাই আমি ভাবছি যে ওইখানে তাকে ভর্তি করিয়ে দিয়ে তার মানসিক চিন্তাভাবনা পরিবর্তন করে ফেললে কেমন হয়? আমার কাছে মনে হয় সেটা সবচেয়ে ভালো উপায় হবে তার এই ছোট মানসিক পরিবর্তন করার জন্য। তবে তার আগে কিছুটা তাকে নিজেকে রক্ষা করতে শিখতে হবে। এখন বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা যা বলবে তাই করব। অবশ্য সেখানে ভর্তি করার জন্য কোনো চিন্তা করার কারণ নেই, কারণ সেইখানে আমার এক বাল্যকালের বন্ধু রয়েছে, সে ওই কলেজের প্রিন্সিপাল। আমরা অনেকটা চিন্তিত নিঝার বাচ্চা মানুষগুলো দেখে। আমরা ভাবছিলাম আপনাকে এমন কিছু কথা বলার জন্য। যাই হোক, আপনি কবে তাকে ভর্তি করাবেন? সেটা আর কিছুদিন পর, কারণ তাকে আরো ভালো করে প্রশিক্ষণ দিতে হবে। তাকে নিজের উপর নিজের প্রোটেকশনের দায়ভার দিতে হবে। এটা করলে অনেক ভালো হবে।